আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টার এবং রেফার্ড শিক্ষার্থী এবং টেক্সটাইলের শিক্ষার্থী। টেক্সটাইলে মনে হয় কালকে পরীক্ষা। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো একটু কনফার্ম করে দাও যে আজকে লেকচার সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা আলোচনা করবো যে ফিজিক্স টু এর স্পেশাল মেগা লাইভ ক্লাস। এখানে আমি তোমাদের শর্ট সাজেশন পিডিএফ, স্পেশাল হ্যান্ডনোটগুলো এবং যে বেসিক ক্লাসগুলো আছে এগুলো সম্পূর্ণ ফ্রিতেই দিব। তো শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে তোমরা পাবা। আর শর্ট সাজেশনের পাশাপাশি মেগা লাইভ ক্লাসে আমরা যেটা করি প্রত্যেকবারই সেটা হচ্ছে যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে 100% সেই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া। তো আজকেও আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। যতগুলো অধ্যায় পারি ইম্পর্টেন্ট প্রমাণ বা ম্যাথ এগুলো সমাধান করাই দেব। তো আশা করি সবকিছু ঠিকঠাক আছে, সবাই ভালো আছো। হুম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তোমরাও ভালো আছো আফা। দেখো, সবারই সবারই একটা করে পছন্দের টিম আছে। কারো ব্রাজিল পছন্দ, কারো পর্তুগাল, কারো ফ্রান্স, কারো স্পেন, কারো জার্মানি। সেম আমারও একটা পছন্দের টিম আছে, এটা হচ্ছে আর্জেন্টিনা। তো আমি আর্জেন্টিনা জার্সি গায়ে দিছি বলে যে তোমরা মনে করো যারা ব্রাজিল ফ্যান আছে তোমরা আমাকে অপছন্দ অপছন্দ করবা, এটা কিন্তু ঠিক না। হুম? তো যারা ব্রাজিল ফ্যান আছো তোমাদের নেইমার আমার অনেক ফেভারিট একটা প্লেয়ার। জাস্ট একটা তো দলই সাপোর্ট করে মানুষ। সেম আমিও যেটা করি ওটাই হচ্ছে আর্জেন্টিনা। তো দেখো এখানে মন খারাপের কিছু নেই। আর ব্রাজিলের খেলাও আমার ভালো লাগে। সেম প্রত্যেকটা টিমেরই আমার খেলা ভালো লাগে। আর বিশেষ করে আর্জেন্টিনা আমি সাপোর্ট করি মেসির জন্য, এবং আদার্স প্লেয়ার গুলোর খেলা আমার ভালো লাগে দেখে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। বুঝছো? তো যাই হোক আমরা ক্লাসে চলে যাই, কথা না বাড়াই। আর এখানে লাইটিংটা মনে হয় একটু কম হয়ে গেছে, আমি লাইট গুলো একটু দিয়ে দিই। মেগা লাইভ ও সাজেশন ক্লাস। ফিজিক্স 2। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের ম্যাথ আসে প্রত্যেকবারই। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। একটু শেয়ার করে দাও, বিশেষ করে যারা টেক্সটাইল আছো তোমাদের কালকে পরীক্ষা আছে। তোমরা দেখো এক অধ্যায় থেকে যে প্রশ্নটা তোমরা পাবাই 100% সংক্ষিপ্ত এবং রচনার জন্য, সেই প্রশ্নটা দেখো। আগে সংক্ষিপ্ত একটা আলোচনা করি। দেখো, উদাহরণ 1, নতুন পুরানো বই যেটাই হোক, উদাহরণ 1। এটা পরবন্ধু পরীক্ষাও পাইছিলা আশা করি। এখানে বলা আছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, বা কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ হবে। একটা ম্যাথ প্র্যাকটিস করো, যতগুলো ম্যাথ আছে এরকম সবগুলো পারবা। জাস্ট একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে আমরা যে 5টা স্কেলের সম্পর্ক জানি সেই সম্পর্কটা হচ্ছে এরকম: C/5 ইকুয়ালস টু F-32 ইকুয়ালস টু K মাইনাস কেলভিন মাইনাস কি বলে 273, দেন হচ্ছে র্যাঙ্কিং RN 492 ডিভাইডেড হচ্ছে 9। আর একটা আমরা জানি রোমার হচ্ছে 4। এই যে সূত্রটা, সম্পর্কটা 5টা স্কেলের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা মনে রাখলে এরকম যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমরা নিজেরাই করতে পারবা। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আমার ভয়েস কি ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু রেসপন্স করো, কমেন্ট করে জানাও। দেখো, এই সম্পর্কটা অনেকেই মনে থাকতে চায় না। তো তোমাকে নিম্ন স্থিরাঙ্কর মানগুলো মনে রাখতে হবে। এটা 0, এটা 32, এটা হচ্ছে 273, এটা হচ্ছে 492, আর এটা হচ্ছে 0। তো এই সম্পর্কটা কিভাবে মনে রাখবা? দেখো, 5, 9, 5, 9, 4 আমি এভাবে মনে রাখতাম যে 5, 9, 5, 9 তাহলে কি 4, এভাবে আমি মনে রাখতাম। আর প্রথমে হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিং, রোমান, এভাবে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, দেন তোমাদের এখানে ম্যাথটা যেটা বলছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল পার্ট একই হবে। তো আমরা ধরে নেই যে এক্স তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল পার্ট কি হবে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট কি হবে, একই হবে। বুঝছো? এখন তাহলে এক্স তাপমাত্রা কত, তাপমাত্রা এটা আগে বার করতে হবে। তো যেহেতু বলছে সেলসিয়াস ও ফারেনহাইট, তাহলে তুমি সেলসিয়াস ও ফারেনহাইটের সম্পর্কটা লিখবা যে আমরা জানি C/5 ইকুয়ালস টু হচ্ছে F-32 9। আচ্ছা, দেখো
কোন তাপমাত্রা, এক্স তাপমাত্রা সেলসিয়াস ফারেনহাইট স্কেলের পার্ট একই হবে, সমান হবে, তাহলে সেলসিয়াসের জায়গায় আমরা এক্স, এটা সমান যেহেতু সেলসিয়াস, আমরা সেলসিয়াসের জায়গায় আমরা কি বসাইতে পারি, এক্স বসাইতে পারি। এখানে 5 ইকুয়ালস টু এফ সমানও আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে এখানে এক্স বসাতে পারি 3 টু 9। এখন আর যদি গুণ করে, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে তোমার 9x, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে তোমার 5x, মাইনাস 5 দিয়ে 32 কে গুণ করলে কত হয় রে, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 3 5 15 কে 16, তাহলে এখানে হবে 16 6 হাতে 1। আচ্ছা, এইটাকে এদিকে পার করে দাও, 9x মাইনাস কত হবে 5x ইকুয়ালস টু মাইনাস কত 160, এখানে বাদ দাও, তাহলে 4x ইকুয়ালস টু এখানে হবে মাইনাস 160, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে আসবে তোমার x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 40। তাহলে কোন তাপমাত্রা সেলসিয়াস ফারেনহাইট স্কেলে পার্ট এক হবে, সেলসিয়াসের মান দেখো, x এর মান আমরা কত পাইছি মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইটের পার্টটা কি হবে মাইনাস ওই একই 40 ডিগ্রি ফারেনহাইট। এই দুইটা হচ্ছে তোমাদের কি ভাইয়া অ্যান্সার। এরকম যতগুলো ম্যাথ আছে তো আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো সবগুলোই তোমরা এই সেম নিয়মে এই একই সূত্র দিয়ে তোমরা প্র্যাকটিস করে যাবা। যেমন মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা 98.4 ফারেনহাইট, উদাহরণ 5, এটাও তোমরা সুন্দর করে করে যাবা। উদাহরণ 5 একই এই সূত্র দিয়েই হবে, বুঝছো, এই সূত্র দিয়েই হবে, বেশি কিছু করার দরকার নেই, জাস্ট এগুলো করো। উদাহরণ 14 একই জিনিস, উদাহরণ 14 এগুলো করে যাও। দেন এই অধ্যায় থেকে যে ম্যাথটা রচনার জন্য আসবে, এই ম্যাথটা এখন আমরা আলোচনা করব। এটা হচ্ছে তোমার উদাহরণ 2, যে কোনো একটা ম্যাথ করলে হবে, উদাহরণ 2 বা উদাহরণ 3, উদাহরণ 2 না সরি দাঁড়াও, আমার এটা পুরানা বই তো, নতুন বই দেখেছিলাম উদাহরণ 2, যেটা বোর্ডে অনেকবার আসছিল, -5 ডিগ্রি মনে হয়েছিল এটা, -5 ডিগ্রি, -5 ডিগ্রি, -5 ডিগ্রির সাথে এত অনেক ছিল, 80 ক্যালোরি, 500 গ্রাম, ওটা ছিল 10 গ্রাম মনে হয়, -5 ডিগ্রি 50 গ্রাম। আচ্ছা, নতুন বইয়ে ছিল তো, আমার এটা পুরানা বই। আচ্ছা ওয়েট, -5 ডিগ্রি, আমি ওটা ওই ম্যাথটাই বার করতেছি, দাঁড়াও, -5 ডিগ্রি, এটা ছিল 10 গ্রাম মেবি, -5। তোমাদের নতুন বই থাকলে তো আচ্ছা যাই হোক, আমি যে কোনো একটা ম্যাথ, সবই তো একই ম্যাথ, যে কোনো একটা ম্যাথ করলেই হয়ে যাবে, বুঝছো। 5 গ্রাম, -10 ডিগ্রি সেলসিয়াস, 5 গ্রাম তো পানি মিশ্রিত করা হলে শেষ তাপমাত্রা কত, তাই না, গৃহীত তাপ বর্জিত তাপ না, মিশ্রণের তাপ কত, এখানে মিশ্রণের তাপটাই বেশি আছে, তাই না, একটু ওয়েট করো। সবাই এটা বুঝছো, ওটাই নাও, আমি ম্যাথটা একটা খুঁজি, একটা ম্যাথ করবো, ওটাই আসবে তোমার, হ্যাঁ। পানি মিশানো হলো, 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করতে এটা করি। উদাহরণ হচ্ছে তোমার 21 সালে আসলো, উদাহরণ 23, পুরানা বইয়ের উদাহরণ 23 নম্বর, বা আমাদের সাজেশন বই তোমরা বাইর করো, সেখানে সাজেশন বইও আছে। যে কোনো একটা ম্যাথ প্র্যাকটিস করে দেবা, ইনশাল্লাহ একটা কমন পাবো তোমরা, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যেটা করব, উদাহরণ 23 কেমন সারছে, উদাহরণ 23, উদাহরণ 23-এ দেওয়া আছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন। দেখো, প্রথমে তোমরা যে জিনিসটা মনে রাখবে, আমি একটা ছক দিয়ে সুন্দর করে তোমাদের বোঝাই দেবো, এই ছকটা যদি মনে রাখতে পারো, তাহলে এইরকম যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমরা প্র্যাকটিস নিজেরাই করতে পারবা। দেখো, সেই ছকটা হচ্ছে এরকম, সেই ছকটা হচ্ছে তোমার, আচ্ছা দাঁড়াও একটু কলমে কালি ভরাই নি, কলমে কালি না হলে 7, হ্যাঁ ওতে তো যাবো, 7 7 অধ্যায় 8 অধ্যায়তে আমি যাচ্ছি, একটু ওয়েট করে এই অধ্যায়টা শেষ করে আমি যাচ্ছি। 7 8 করাবো, 3 অধ্যায় করাবো, কারণ এগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো। 14 অধ্যায় এমসিএস করে এই প্রমাণটা করাবো। তো যারা মিস করতে না চাও, কন্টিনিউ করো ক্লাসটা, ইনশাল্লাহ আমি যেগুলো করাবো এগুলো তোমাদের পরীক্ষা আসবে, এবং সুন্দর মতো শর্ট করে সলিউশন করাই দেবো। তোমরা জাস্ট আজকে রাতে প্র্যাকটিস করো, কালকে তোমরা সুন্দর মতো একটা পরীক্ষা দিতে পারবো, যারা টেক্সটাইল আছো। আর যারা পলিটেকনিক আছো, তাদের এখনো সময় আছে 25-26 দিনের মতো, এই সময়ের মধ্যে ইনশাল্লাহ তোমরা সবগুলো সাবজেক্টের মেগা ক্লাস পাবা, মেগা ক্লাসের মাধ্যমে তোমরা সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবা। আচ্ছা দেখো, আমি একটু কলমে কালি ভরাইনি, বুঝছো। ডান, আরেকটা আছে,
তোমরা শেয়ার করো, যারা হ্যান্ড নোটস এবং সাজেশন পিডিএফ পেতে যাচ্ছ তোমরা শেয়ার করো, লাইভটাকে শেয়ার করো এবং স্ক্রিনশট দিয়ে রাখো, মেনশন করো ফ্রেন্ডদেরকে। তাহলে আমি শেষে একটা নাম্বার দেবো, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো, তোমাদের আমি পিডিএফটা সুন্দর মতো পাঠিয়ে দেবো, বুঝছো? দেখো, তো তোমরা যে জিনিসটা মনে রাখবা শর্টকাটটা, দেখো এই জায়গায় হচ্ছে 0 ডিগ্রি বরফ, এটা মনে রাখবা। এই জায়গায় হচ্ছে 0 ডিগ্রি পানি, এই জায়গায় হচ্ছে 100 ডিগ্রি পানি, আর এই জায়গায় হচ্ছে 100 ডিগ্রি বাষ্প, আর এই জায়গায় হচ্ছে অতি তাপীয় বাষ্প। যদি অতি তাপীয় বলে, অতি তাপীয় বাষ্প, হ্যাঁ 100-র উপরে যদি থাকে। আচ্ছা, আর এই জায়গায় নিচে হচ্ছে -10 বলতে যে কোনো একটা মান, -10 -5 এরকম মান থাকতে পারে। এত ডিগ্রি কি বরফ, এত ডিগ্রি বরফ। আচ্ছা, এখন এখানে তোমাকে সুপ্ত তাপ ও আফিক তাপ সম্পর্কে একটু জানতে হবে। তোমরা আশা করি সুপ্ত তাপ ও আফিক তাপের যে পার্থক্যটা আছে আমি তোমাদের বলছিলাম, এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, এই পার্থক্যটা তোমরা পড়বা। দেখো সুপ্ত আফিক তাপ কাকে বলে? আফিক তাপকে কিন্তু এস দ্বারা প্রকাশ করা হয়। আফিক তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। আর সুপ্ত তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? অনেকেই সুপ্ত তাপ দেখে এস লেখে, কিন্তু না, সুপ্ত তাপকে এল দ্বারা প্রকাশ করা, মানে লীন তাপ, যেটা সুপ্ত তাপ। আফিক তাপ কাকে বলে? কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আফিক তাপ বলে। আর সুপ্ত তাপটা কি? কোনো একক ভরের বস্তুর তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে, দেখো সুপ্ত তাপে বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে, আর আপেক্ষিক তাপ কি বলছে? তাপমাত্রার পরিবর্তন ঘটিয়ে। তাহলে আপেক্ষিক তাপ যদি তাপমাত্রা পরিবর্তন এবং বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, দুইটাই ঘটে, তাহলে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ, সেখানে যে তাপটা প্রয়োজন হবে সেটা আপেক্ষিক তাপ। আর যেখানে দেখবা যে তাপমাত্রা কোনো পরিবর্তনই ঘটছে না, শুধু বস্তুর অবস্থার পরিবর্তন ঘটতেছে, তাহলে সেখানে সুপ্ত তাপ কাজ করবে। তাহলে দেখো আমরা এই নিচ থেকে যখন উপরে যাব সেখানে আপেক্ষিক তাপ কাজ করবে, নিচ থেকে যখন উপরে যাব সেখানে এই জায়গায় আপেক্ষিক তাপ কাজ করবে, এইখান থেকে এখানে যখন যাব এখানে আপেক্ষিক তাপ কাজ করবে। এখানে যে আপেক্ষিক তাপটা কাজ করবে সেটা হচ্ছে S1 আমরা দেই, এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে S2, এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে S3। কারণ দেখো এখানে মাইনাস থেকে ইয়েতে যাবে, তার মানে তাপমাত্রার পরিবর্তন হবে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে। আর এখানে দেখো এখান থেকে 0, এখানেও 0, তাপমাত্রা পরিবর্তন কিন্তু ঘটতেছে না, কিন্তু বস্তুর অবস্থা পরিবর্তন ঘটবে। তাহলে এখানে সুপ্ত তাপ কাজ করবে, সেটা হচ্ছে L1 দেই। সেম ভাবে এখানে দেখো 100, এখানেও সুপ্ত কাজ করবে, সেটা হচ্ছে L2। আর যেগুলোতে দেখতেছো এখানে 0, এখানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 100 ডিগ্রি, তার মানে এখানে আপেক্ষিক তাপ কাজ করবে, এখানেও কি আপেক্ষিক তাপ কাজ করবে। তো এখানে S1 S2 S3 এগুলোর ফিক্সড মান আছে, এগুলো মুখস্থ রাখতে হবে, এবং L1 L2 এগুলোর ফিক্সড মান আছে, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো S1 বলতে কি? দেখো বরফ গলন, বরফ গলবে, বরফ গলনের আপেক্ষিক তাপ S1, যেটাকে S1 দ্বারা প্রকাশ করতেছি, বরফ গলনের আপেক্ষিক তাপ, এর মানটা হচ্ছে 0.5, এর একক হচ্ছে কি? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এই এককটা অবশ্যই মনে রাখবা, একক যদি ভুল করো তাহলে কিন্তু ম্যাথ করে লাভ নাই। একক যদি দাও না, তাহলে না দাও, তাহলে তোমাদের মার্ক কিন্তু দিবে না। সেম ভাবে দেখো এইখান থেকে এখানে এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ S2 দ্বারা আমরা যেটা প্রকাশ করছি, পানির আপেক্ষিক তাপ এর মান হচ্ছে কত? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? দেন এখানে অতি তাপীয়, যখন নিচ থেকে উপরে যাবা এখানেও তাপমাত্রার পরিবর্তন ঘটবে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে, দুইটার পরিবর্তন ঘটবে, এখানে আপেক্ষিক তাপ কাজ করে, এটা হচ্ছে S3। এটা হচ্ছে কি? বাষ্পীয় ভবনের আপেক্ষিক তাপ, যেটাকে আমরা যার মানটা হচ্ছে তোমার 0.48, হ্যাঁ, ক্যালোরি, একক কি বলতো? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, আচ্ছা, আমি বলবো যে ভাই এই যে এখানে 0, এখানেও 0, খালি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটতেছে, এখানে L1 এটা হচ্ছে কি? এখানে যে সুপ্ত তাপটা কাজ করবে L1 এর ভ্যালু এখানে হবে, আর এই কালির জন্য আমি ভয় পাচ্ছি, আমার সাদা টি শার্টে যদি এক ফোঁটা কালি ভরে তাহলে এটা আর জীবন উঠবে না। তাহলে L1 এর মান হচ্ছে এখানে 80 ক্যালোরি পার শুধু গ্রাম, এখানে কোনো ডিগ্রি সেন্টিগ্রেড হবে না, কারণ এখানে কোনো তাপমাত্রা পরিবর্তন ঘটতেছে না। সেম ভাবে এখানে L2 একটা ফিক্সড মান আছে, সেই মানটা হচ্ছে তোমার L2 হচ্ছে 540 দেয় কেউ, 539 কেউ দেয়, 538 কেউ দেয়। তো আমরা 500 বইয়ে 540 আছে, এটা দিলাম 540, একক কি? ক্যালোরি পার গ্রাম, একক কি? ক্যালোরি পার গ্রাম। তো এই মানগুলো যদি তোমার মনে থাকে, তো এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে, যারা মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে, থার্মোডাইনামিক্স করবা, দেখবা যে এই ম্যাথগুলো তোমরা পাবা। এই ম্যাথগুলো অনেকগুলো ম্যাথ আছে, তো এই প্রসেসটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবা, কারো ক্লাস দেখতে হবে না। আচ্ছা, তো এখন দেখো আমাদের এই প্রশ্নতে কি বলছে? এই প্রশ্নতে বলছে যে আমরা যে প্রশ্নটা করতেছি, উদাহরণ 23 নাম্বার, তাই না? উদাহরণ 23 নাম্বার, উদাহরণ করতেছি আমরা 23 নাম্বার। দেখো
যেই যেই নাম্বারই হোক তোমরা জাস্ট একটা ম্যাথ করো, সবগুলো ম্যাথ তোমরা নিজেরাই করতে পারবে। দেখো এখানে বলছে -10°C তাপমাত্রায়, -10°, মাইনাস কোথায়, এখানে -10°C তাপমাত্রায়, 100 গ্রাম, মানে ভর কত, এম এর মান দেওয়া আছে তোমার 100 গ্রাম, গ্রামে আছে, ভর হচ্ছে 100 গ্রাম, 100°C তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে, 100°C বাষ্প কোথায়, এই জায়গায়, তাই না? তো এই যে -10° একটা বরফ আছে যেটাকে 100°C তাপমাত্রায় বাষ্পে এই জায়গায় আনতে হবে, বাষ্পে পরিণত করতে মোট কত তাপের প্রয়োজন হবে, এই তাপটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মোট তাপকে আমরা এখানে এইচ বা কিউ দ্বারা প্রকাশ করতে পারি, হিট এইচ, মোট তাপ। এখানে দেখো কয় ধাপে কাজ হবে, আমাকে প্রথমে এখান থেকে এখানে যাইতে হবে, তারপর এখান থেকে এখানে যাইতে হবে, এখানে একটা তাপ পাবো, এখানে একটা তাপ পাবো, এখান থেকে এখানে যাইতে হবে, এখানে একটা তাপ পাবো, এখান থেকে এখানে যাইতে হবে, এখানে একটা তাপ পাবো। অর্থাৎ এখানে যে তাপটা পাবো আমরা, এখানে যে সূত্রটার মাধ্যমে যাইতে পারবো সেটা হচ্ছে, সেই সূত্রটা দিলাম H1 বা H ইকুয়ালস টু হচ্ছে S1, যেটাকে আমরা S1 দিছিলাম, S1 ডেল টি। হ্যাঁ, কারণ এখানে তোমার সুপ্ত তাপ কাজ করতেছে, সরি আপেক্ষিক তাপ কাজ করতেছে, এখানে তাপমাত্রার পরিবর্তন ঘটতেছে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটতেছে, যার কারণে এখানে সূত্র হবে কি, এখানে যে তাপটা আমরা পাবো নির্ণয় করব সেই সূত্রটা হচ্ছে ms1 ডেল টি। সেম ভাবে এখানে S2 এর ক্ষেত্রে এখানে যে আমরা ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে ms2, এই যে S2 দিলাম ডেল টি। ডেল টি বলতে হচ্ছে কি ভাইয়া, ডেল টি বলতে হচ্ছে তাপমাত্রার পার্থক্য T2 মাইনাস T1, T2 মাইনাস কি T1। আচ্ছা, সেম ভাবে এখানে আর আমাকে এখানে যাইতে হবে, তাহলে এখানে L2 মানে সুপ্ত তাপ কাজ করতেছে, এখানে যে আমরা ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে শুধু ML2, এখানে যে আমরা ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে তোমার H ইকুয়ালস টু হচ্ছে ML1। আচ্ছা, তাহলে এখানে কয়টা H দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা H। তো মোট তাপ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো H1 প্লাস H2 প্লাস H3 আর দুরু H3 প্লাস কি বলতো H4। অর্থাৎ আমরা এখন এখানে H1 এর মান বসাবো, H2 এর মান বসাবো, H3 H4 এর মান বসাইলে আমরা একটা মান পাবো, এটা হচ্ছে তোমার মোট তাপ, যেটাই তোমাকে কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এইদিকে লিখে ফেলি H ইকুয়ালস টু H1, H1 বলতে কি ms, ms, H1 বলতে যে প্রথমে এটা হচ্ছে H1, এভাবে দিতে পারো, এটা হচ্ছে তোমার H2, এখান থেকে এখানে যাচ্ছ তার মানে H1, তারপর এখান থেকে এখানে যাইতে হবে H2, এখান থেকে এখানে যাইতে হবে তার মানে কি H3, এখান থেকে এখানে যাইতে হবে তার মানে কি H4। অর্থাৎ H1 বলতে কি ms, দেখো আমরা সূত্রটা যদি এখানে একবার বসে নিই ms1 কি, আচ্ছা একবারে আমরা মান বসে অত কাহিনী করতে না যাই, যেহেতু তুমি লাইভ ক্লাস। m এর মান কত বলতো, বলবো যে ভাইয়া 100 ইনটু S1 এর মান কত বলতো ভাইয়া 0.5, যদি বইয়ে দেওয়া থাকে তাহলে বই থেকে বসাবা, আর যদি বইয়ে দেওয়া না থাকে S এর মান L এর মান, তাহলে তোমাকে এই মুখস্থ মানগুলো এখানে বসাইতে হবে। আর ডেল টি বলতে হচ্ছে কি ভাইয়া T2 মাইনাস T1, টি এই যে এটা নিচ থেকে উপরে যাচ্ছ তার মানে এটা T1, এটা হচ্ছে T2, ডেল টি হচ্ছে T2 মাইনাস T1, অর্থাৎ T2 হচ্ছে কত 0 মাইনাস 0°, মাইনাস হচ্ছে এখানে 10°, মাইনাস কত 10°, তাহলে মাইনাসে প্লাস 10°C, তাই না? আচ্ছা, তারপর এখানে আছে প্লাস H2 কোনটা ভাইয়া, এই যে এখান থেকে এখানে যাইতে হবে H2 ml, m এর মান কত বলতো ভাইয়া 100 ইনটু L এর মান কত L1 এর মান কত 80 ক্যালোরি। আচ্ছা, তারপর প্লাস বা প্লাসটাকে এই জায়গায় দেই প্লাস, তারপর কি ভাইয়া H3 কোনটা ভাইয়া, এই যে এখান থেকে এখানে যাইতে হবে, এখান থেকে এখানে আসলে এখান থেকে এখানে যাইতে হবে ms2 ডেল টি। তাহলে m এর মান কত বলতো ভাইয়া 100 ইনটু S2 এর মান কত বলতো 1, পানির আপেক্ষিক তাপ কত 1 ইনটু ডেল টি হচ্ছে এইটা, এখান থেকে এখানে যাচ্ছে তার মানে এটা T1, এটা হচ্ছে T2, T2 মাইনাস T1, ডেল টি হচ্ছে T2 মাইনাস T1, 100 মাইনাস 0, অর্থাৎ এখানে হবে 100 মাইনাস 0, তারপর প্লাস, তারপর কি আছে H4 কোনটা ভাইয়া m হচ্ছে 100 ইনটু L2 হচ্ছে কত বলতো 540 বা 39, যেটা বইয়ে থাকবে সেটা। এখন বইয়ে যদি কোনো কিছু ফিক্সড মান দেওয়া থাকে, বইয়ে ফিক্সড মান দেওয়া আছে 537, তাহলে এখানে তোমাকে 537 বসাতে হবে, 537। হ্যাঁ, বইয়ে দেওয়া আছে 500 কত, যদি দেওয়া না থাকে তোমরা 548 বসাতে পারবা, 40 বসাতে পারবা। এখন বইয়ে দেওয়া আছে 537, তাহলে আমাকে 537 এখানে বসাইতে হবে, বুঝছো? এই মানগুলো একটু চেঞ্জ হয়, এক সময় একরকম হয়। আচ্ছা দেখো, তাহলে এখন যদি তুমি এইটাকে ডিরেক্ট ক্যালকুলেশন করো তাহলে তুমি একটা মান পাওয়া, সেটা হচ্ছে তোমার অ্যান্সার হয়ে গেছে। সেটার মান হচ্ছে তোমার হচ্ছে কি 7.2, তোমরা মিলাই দেখো, ক্যালকুলেট করে দেখো মিলে গেছে এত। তাহলে একক কিসে আসবে ভাইয়া, এখন বলো যে ভাইয়া একক কিভাবে দিব, তাপের একক আমরা জানি ক্যালোরি বা জুল, এরকম কিছু হয়, কিন্তু এখানে এককটা কি হবে, এখন একক কিভাবে বার করবে, এখানে একটু লক্ষ্য করো। এখানে দেখো এই যে সূত্রটা বসাইছে, সূত্রটা কি ছিল ms ডেল টি, তাই না, ডেল টি। তাহলে m এর একক কি ছিল গ্রাম, গ্রাম ইনটু s এর একক কি বলতো, s এর একক হচ্ছে ক্যালোরি পার বলতে ভাগ, গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর টি এর একক কি বলতো ভাইয়া ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা কাটা, গ্রাম কাটা, তাহলে থাকলো কি বলতো একক ক্যালোরি। তাহলে একক কিভাবে আসে জানো, একক এইভাবেই কিন্তু আসে। আচ্ছা,
তাহলে এটাকে যদি তুমি কিলো ক্যালোরিতে নিতে চাও তাহলে কিলো ক্যালোরি এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে তোমার আসবে 72.2। তাহলে এটা আসবে কি কিলো ক্যালোরিতে চলে আসবে। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। যদি জুলে নিতে চাও তাহলে আমরা জানি যে 1 ক্যালোরি সমান কত বলো তো? 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তো তখন 4.2 দ্বারা যদি গুণ করো তাহলে জুলে চলে আসবে। তো জুলে দেওয়ার দরকার নেই, তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মানে এইভাবে চাইছি যেহেতু এইভাবে হচ্ছে অ্যান্সার। তো আশা করি আমি একটা বুঝছো। যদি বুঝে না থাকো তোমরা একটু রেসপন্স করো, আমি আবারও দরকার হয় বুঝাই দেবো। তো এইরকম অনেকগুলো ম্যাথ আছে বইয়ে, তোমরা দেখবা যেগুলো বোর্ডে 24 সালে বা 25 সালে আসছে। এই প্রশ্নগুলো জাস্ট সলভ করো এই সেম নিয়মে, তাহলে তোমরা এই এক অধ্যায় থেকে তোমরা 100% রচনা ও সংক্ষিপ্ত তোমরা লিখতে পারো ম্যাথ টাইপ থেকে। আচ্ছা, আমি একটু ফ্যানটা দেই। তোমরা একটু রেসপন্স করো। আমার ফোনটা কই গেল? এখন আমরা 3 অধ্যায়ে যাব। 3 অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রমাণ আছে যেগুলো তোমাদের পরীক্ষা 100% আসবে। পিভি গামা ধ্রুবক, এই প্রমাণটা করবে। একটু মনোযোগ সহকারে দেখতে হবে, ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ প্রমাণটা একটু বড় হবে। দেখো, ঠিক আছে সবকিছু। পঁচিশ সালে আসছিল। হ্যাঁ, এটাই 25 সালে আসছিল। একজন ছবি পাঠাইছে ভাইয়া, এটা 25 সালে আসছিল। 540 ক্যালোরি। ওখানে লিনতাপের মান দেওয়া আসলে বাষ্পীভবনের লিনতাপ 540। একটা ম্যাথ একজন আমাকে দিছে, সেটা হচ্ছে তোমার উদাহরণ 2 নাম্বার। এখানে 540 দেওয়া ছিল। তোমরা 540 এখানে বসাই দিবা, তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা পরবর্তী কি করব মেয়ের? এখন আমরা পরবর্তী অধ্যায় অর্থাৎ 3 অধ্যায় যাব। 2 অধ্যায় থেকে কি কি আসবে আমি একটু বলে দিচ্ছি। সবগুলো অধ্যায় থেকে তো এখন সলভ করা সম্ভব নয়, কারণ মেগা লাইভ ক্লাসে অতগুলো করতে গেলে অনেক টাইমের একটা ব্যাপার আছে, আর তোমরা অত লং টাইম ক্লাস করবা না কেউ। হ্যাঁ, তো আমরা এখন 3 অধ্যায়ে চলে যাব। আর 2 অধ্যায় আমি সাজেশন দিচ্ছি। আর সাজেশন পিডিএফ স্পেশাল হ্যান্ডনোট শেষ পর্যন্ত যারা থাকবে তাদেরকে আমি দেবো। যারা শেয়ার করবে, তারপর কমেন্ট করবে, রেসপন্স করবে, স্ক্রিনশট রাখবে, তাদেরকে আমি দেবো। আচ্ছা, আমি আমার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই। 1 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, তো 3 অধ্যায়ে, আচ্ছা 2 অধ্যায়ে সাজেশনটা দেই। 2 অধ্যায়ে এগুলো সহজ জিনিস, এগুলো মানে সহজ জিনিস, এগুলো করাই দেওয়া লাগবে না। আর যদি কারো একান্তই লাগে তাহলে আমি ওই যে শেষে যখন তোমাদের বেসিক ক্লাসের লিঙ্কগুলো দেবো সেখান থেকে তোমরা দেখে নিবে। হ্যাঁ, দেখো 3 অধ্যায়ে তোমরা পড়বা 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক রচনার জন্য। এটা পড়লেই নাফ, আর কোনো পড়ার দরকার নেই। 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক: দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর তাপ পরিবাহিতা যে একটা প্রমাণ আছে সেটা করে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক রচনা 1। অধ্যায় 2 রচনা হচ্ছে রচনা 1। রচনা কত? 1। প্রশ্নটা হচ্ছে কি 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক প্রমাণ করতে হবে। 6 আলফা ইজ ইকুয়ালস টু 2 3 বিটা ইজ ইকুয়ালস টু 2 গামা। এই প্রমাণটা করতে হবে। এটা 2 অধ্যায় থেকে করে যাও। হ্যাঁ, মিশাই দিলাম। আর তাপ পরিবাহিতা কাকে বলে এগুলো পড়বা, সংজ্ঞাগুলো এবং প্রমাণটা একটু দেখে যাবা শেষ। এখন 3 অধ্যায় তাপের প্রকৃতি ও যান্ত্রিক সমতা। এখানে তোমাদের যে প্রমাণটা আসে সেটা হচ্ছে, দেখো আমি শর্ট করে করা দেবো। হ্যাঁ, কারণ এগুলো বেসিক ক্লাস সবগুলো দেওয়া আছে। এই যে প্রমাণ আছে তোমাদের 3 অধ্যায় থেকে, অধ্যায় 3 থেকে দেখো প্রমাণ পিভি গামা, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক। এই যে প্রমাণ, এই প্রমাণটা করতে হবে। হ্যাঁ, এই প্রমাণটা করতে হবে। এখন এখানে তোমাদের জানতে হবে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা কাকে বলে, স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা কাকে বলে, এবং স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো প্রথম যে সংজ্ঞাটা লিখবা যে স্থির চাপে, আমি বলতেছি আর হ্যান্ড নোটও দেবো, সেখানে তোমরা মিলে নিও। এখন যদি খাতায় ওঠায় নিতে পারো নিও, না হলে তোমাদের
শেষ পর্যন্ত থাকতে হবে, হ্যান্ড নোট দিব, সেখান থেকে তোমরা এই প্রমাণের কিভাবে লিখবা না লিখবা, কিভাবে সংখ্যাগুলো লিখতে হয় সবগুলো দেওয়া আছে ওখানে। তো আমি একটু বলে দিচ্ছি যে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। এক মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। একে সিপি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? সিপি দ্বারা প্রকাশ করা হয়। তো সিপি সমান আমরা জানি ডিকিউ ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। ডিকিউ হচ্ছে কি তাপের পরিবর্তন, ডিটি হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন, সিপি হচ্ছে কি মোলার তাপ ধারণ ক্ষমতা, স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। তো এখান থেকে তুমি ডিকিউ এর মানটা বার করতে পারবা। ডিকিউ এটাকে যদি পার করে দাও তাহলে সিপি কি হবে ডিটি, একবারে শর্ট করে আমি করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো এবার যে পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবা। সেই সংখ্যাটা আছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। একে সিবি দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? সিবি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সিবি ইজ ইকুয়াল টু আমরা জানি ডিকিউ ডিটি। আচ্ছা তাহলে এখানে ডিটির মানটা কি পাবো? ডিটি ইজ ইকুয়াল টু এটা দিকে পার করে দাও, সিবি ডিটি। সিবি কি ডিটি। আচ্ছা এখন তোমাকে যেটা লাগবে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কি বলতো? আমরা জানি যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যে প্রথম সমীকরণটা আছে, প্রথম সমীকরণ সেটা হচ্ছে তোমার কি বলে রে, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। হ্যাঁ, এটা অন্তর্নিহিত শক্তি কৃত কাজ। হ্যাঁ, অন্তর্নিহিত এই দুইটা মিলেই কি হবে? ডিকিউ। আচ্ছা তো এখন তুমি যদি এখানে এই যে মানটা বসাও, ডিকিউ এর মান, স্থির আয়তনের যে মানটা বসাও ডিকিউ এর জায়গায়, তাহলে তুমি এখানে কি পাবা দেখো, সিবি ডিটি ইজ ইকুয়াল টু ডিইউ পাবা প্লাস ডিডব্লিউ হবে 0। এখন বলবো যে ভাই ডিডব্লিউ এখানে কেন 0 হলো? এই কারণে হলো, দেখো যখন তুমি স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার মান বসে, যেখানে আয়তন নাই সেখানে কি কোনো কাজ আছে বলতো? যেহেতু কাজ নাই তাহলে ওখানে কৃত কাজ কত হবে? 0। অর্থাৎ এখানে আমরা ডিইউ এর মান কত পেলাম বলতো? সিবি ডিটি। এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় একটা সমীকরণ ছিল, সেই সমীকরণটা কি বলতো? রুদ্রতাপীয় প্রক্রিয়া দ্বিতীয় সমীকরণ। আর মনে রাখবা রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কি থাকে না, তাপের পরিবর্তন কি হয়? 0 হয়। আচ্ছা দেখো আগে লিখি, দ্বিতীয় সমীকরণটা ছিল ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দ্বিতীয় সমীকরণ। আচ্ছা তো আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়া যদি এটা আমরা নেই, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এখানে লিখে দিই, প্রত্যেকটারই একটা প্রসেস থাকে, যেমন সমষ্ণ প্রক্রিয়া, তারপর সমায়তন প্রক্রিয়া, তারপর এই যে রুদ্রতাপীয় প্রক্রিয়া, আরো অনেক প্রসেস আছে। তো রুদ্রতাপীয় প্রক্রিয়া কি হয় জানো? রুদ্রতাপীয় প্রক্রিয়া হয় তোমার থাকে না, তাপ থাকে না, অর্থাৎ তাপ হবে 0। আর এখানে ডিইউ এর মান হচ্ছে কত বলতো? ডিইউ এর মান তুমি বার করছো এখানে সিভি ডিটি প্লাস এখানে আছে কি বলতো? পিডিভি। আচ্ছা এখন এই যে মান, যে সমীকরণটা পেলে, এই ইকুয়েশনে যদি তুমি ডিটি এর মান বসাও তাহলে দেখবা ডিটি এর মান বসাইলে তোমরা এই যে পিভি ইজ যে গামা যে প্রমাণটা আছে এই প্রমাণটা খুব সহজে পাবো। এখন বলবো যে ভাইয়া আমরা ডিটি এর মান কোথা থেকে পাবো? এখন দেখো আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা সমীকরণ জানি, পিভি ইজ টু এনআরটি। এই সমীকরণকে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন, তাপমাত্রা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা একটা ডিটি এর মান পাবো। সেই ডিটি এর মান এখানে বসাই দেবো, ক্যালকুলেশন করবে, অ্যান্সার হয়ে যাবে। তো আমরা জানি যে এখানে লিখে ফেলি, এটা একটু মিশাই দিলাম। হ্যাঁ আচ্ছা দেখো আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। একটা সমীকরণ জানি, সেটা হচ্ছে কি এনআরটি। এখন যেহেতু এই সংখ্যাগুলো আমরা লিখছি 1 মোল গ্যাসের তাপমাত্রার ক্ষেত্রে, তাহলে মোল সংখ্যা 1, তাহলে এন বলতে কি মোল সংখ্যা। মোল সংখ্যা যদি 1 হয় তাহলে এখানে এন লেখার দরকার আছে, এন বাদ দিলাম, এন এর মান 1। আচ্ছা দেখো তাহলে এখন তুমি এটাকে যদি উভয় দিকে টি এর সাপেক্ষে কি করো, ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি কি পাবো বলো তো? ডি টি এর সাপেক্ষে, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু এখানে টি এর সাপেক্ষে করো ডিটি, এখানে কি পাবো বলো তো? আর টি, তাই না? আর টি। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, পিবি ইউভির ফর্মুলা, ইউকে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ইউকে রেখে, সূত্র কি ছিল? ইউকে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউকে অন্তরীকরণ। এই যে সমীকরণটা মনে আছে দ্বিতীয় সেমিস্টার 7 অধ্যায় করছো, এই সমীকরণ এই সূত্রটা মনে আছে? এই সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। দেখো এই সূত্র আমরা অ্যাপ্লাই করব, ইউকে রেখে, এটা ইউ এটা ভি, ইউকে রেখে ভি কে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে ভি কে অন্তরীকরণ করলে হবে তোমার ডিভি ডিটি প্লাস তারপর ইউ ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, অর্থাৎ ইউ কে পি কে অন্তরীকরণ করলে কি হবে? ডিপি ডিটি ইজ ইকুয়ালস টু
এই যে আর তো কনস্ট্যান্ট আর থাকলো, আর টি এর সাপেক্ষে টি, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কি হয় 1, তাহলে এখানে কি হবে 1, তো 1 লেখার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা 1 লিখে দিই, পরে আবার অন্ধের মতো খুঁজবা যে টি কই গেল। আচ্ছা দেখো, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লসাগু করব। ডিটি, আমাদের ডিটি দরকার, এই জন্য আমরা লসাগু করি। ডিটি ডিটি কাটা, এখানে কি হবে পি ডিভি প্লাস এখানে হবে ডিটি ডিটি কাটা, এখানে হবে ভিডিপি ইকুয়ালস টু এখানে কি হবে আর। এন্ড তুমি যেটা করবা, তোমার কার মান দরকার, আচ্ছা ডিটি কে ওইদিকে পার করে দাও, ডিটি কে যদি ওইদিকে পার করে দাও তাহলে এখানে পাবা পিডিভি প্লাস ভিডিপি। ডিটি দরকার যেহেতু, ভিডিপি ইকুয়ালস টু এখানে আমরা পাবো কি বলতো, এই দিয়ে পার করে দিলে আর ডিটি, অর্থাৎ আমার এখানে কার মান দরকার, ডিটির মানটা বসাবো। হ্যাঁ, তাপমাত্রা পরিবর্তনটা বসাবো, তাহলে আর কে এদিকে পার করে দাও, অর্থাৎ আমরা এখানে ডিটির মান পাবো, এটা এদিকে পেলে ভাগ হয়ে যাবে পিডিভি প্লাস ভিডিপি, আর এইদিকে কি হবে ভাগ। আচ্ছা ডিটির মান পাইছি, এখন আমরা এই যে ডিটির মানটা কোথায় বসাবো, এই এখানে বসাই দেবো। আচ্ছা এখন এখানে যদি বসাই, তো এটা একটু সামনে লিখি। হ্যাঁ, সিভি ডিটি, ডিটির মান কত বলো তো, ডিটির মান হচ্ছে, ডিটির মান কত বলো যে পি ডিভি প্লাস ভিডিপি, ভিডিপি ডিভাইডেড হচ্ছে তোমার আর, ভিডিপি ডিভাইডেড হচ্ছে তোমার আর, আর এখানে কি আছে বলতো, এই ডিটির মান বসাইছি, সিবি সিবি আছে, এখানে আছে প্লাস প্লাস, এখানে আছে কি পিডিভি, পিডিভি তাই না, পিডিভি আছে ইকুয়ালস টু এই যে জিরোটা এদিকে লিখলাম। আচ্ছা এখন আমরা এই লাইনটা পরবর্তী এখান থেকে আবার শুরু করব, তো তোমরা এখান থেকে যদি বুঝে থাকো উঠায় নাও। দেখি লাইনে সবকিছু ঠিকঠাক আছে সবকিছু। আচ্ছা ঠিক আছে, 30 জন আসো, তো এটা কি ওটা হয়েছে, আর কমেন্ট করো তো বুঝছো কিনা, কমেন্ট করো, কমেন্ট করো বুঝছো কিনা। এ তাড়াতাড়ি না রে, আজকে আমার আর্জেন্টিনা খেলা আছে। কমেন্ট করো, কমেন্ট করো। সার্ভিং কি সাজেশন হবে, হবে কিন্তু ফ্রি সাজেশন না। কিরে তোমরা কি বুঝো নাই নাকি, কমেন্ট করো, আমি মিশাই দেবো। পরে যদি বলো যে ভাই বুঝাই দেন, আমি মিশাই দেওয়ার পর তখন কোন লাইন থেকে তোমাদের বুঝাবো বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা দেখো মিশাই দিলাম। হ্যাঁ, আচ্ছা এখান থেকে দেখো সিবিটা দেখো, আবার এখানে লসাগু যাচ্ছে আর, তো যদি তুমি লসাগু করো এখানে, তাহলে এখানে আর হবে, আর সিবিটা এদের সাথে গুণ আছে লসাগু, আর দিয়ে যদি আর কে ভাগ করো তাহলে কাটা যাবে, থাকবে কি এই সিবি দিয়ে এই প্রত্যেকটাকে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা যেটা পাবো সিবি পিডিভি, সিবি কি পাবো পিডিভি, সিবি দিয়ে যদি আবার ভিডিপি কে গুণ করো তাহলে তোমরা কি পাবা সিবি, আরে বাবা সিবি, এখানে কি আছে ভিডিপি, ভিডিপি। আচ্ছা আর দিয়ে এর নিচে কত আছে 1, 1 কে ভাগ করলে কি হবে আর, আর দিয়ে এদেরকে গুণ করলে কি হবে আর পিডিভি, এখানে কি হবে বলতো, এখানে হবে প্লাস আর পিডিভি। লসাগু আশা করি বুঝতে পারছো, ইকুয়ালস টু এদিকে কত আছে 0। এখন তুমি একটা কাজ করো, আর কে ওইদিকে পার করে দাও 0 এর সাথে, তাহলে এখানে কি থাকবে বলতো সিবি পিডিভি প্লাস সিবি ভিডিপি, তারপর আর কে আমরা পার করে দিচ্ছি, ওইদিকে 0 হয়ে যাবে, প্লাস এই যে আর, এই আর এর একটা মান জানি আমরা তাই না, কি বলতো আমরা একটা প্রমাণ করেছিলাম, যদিও এই ক্লাসে এখন করি নাই, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু আমরা জানি সিপি মাইনাস সিবি, এই যে আর ইকুয়ালস টু আমরা জানি সিপি মাইনাস সিবি, এটার একটা প্রমাণ আছে রচনায়। তো এই যে আর এর মানটা এখানে বসাবো সিপি মাইনাস কি বলতো সিবি, তার সাথে এখানে কি থাকবে পিডিভি ইকুয়ালস টু আর, যদি এই আর নিচের আরটা যদি পার করে দেই তাহলে 0 হয়ে যাবে। ক্লিয়ার, একটু চাপাই নেই এদিকে, ওইদিকে শর্ট হয়ে যাচ্ছে জায়গাটা। আচ্ছা তাহলে এখন এই যে পিডিভি এদের সাথে গুণ আছে, গুণ করে দাও, তাহলে এখানে সিবি পিডিভি প্লাস সিবি ভিডিপি প্লাস এই পিডিভি যদি এর সাথে গুণ করো তাহলে হবে সিপি পিডিভি মাইনাস সিবির সাথে যদি গুণ করো তাহলে সিবি কি হবে, এখানে পিডিভি ইকুয়ালস টু 0। লাইন মিস্টেক করিও না, লাইন বাই লাইন বোঝার চেষ্টা করিও। দেন দেখো এইটা এটা কি যাবে সিবি পিডিভি, সিবি পিডিভি যদি কাটা যায় তাহলে এখানে থাকবে কি বলতো
সিবি ভিডিপি প্লাস এখানে কি থাকবে সিপি পিডিভি ইকুয়ালস টু কত 0। এখন দেখো আমাদের প্রমাণে আছে কি, প্রমাণটা ছিল কি বলতো, পিভি গামা ইকুয়ালস টু কত ধ্রুবক, তাই না, ধ্রুবক। আচ্ছা, পিভি গামা আনতে হবে। এখন গামা আমরা কোথা থেকে পাবো? আমরা জানি যে গামা কাকে বলে বলতো, গামা ইকুয়ালস টু আমরা জানি যে মোলার তাপ ধারণ ক্ষমতা যে আছে স্থির চাপ স্থির আয়তন তাদের অনুপাত সিপি বাই সিভি, সিপি বাই সিপি বাই কি সিভি, সিপি বাই সিভি এদের অনুপাতটাই হচ্ছে কি মোলার তাপ ধারণ ক্ষমতার অনুপাতটাই হচ্ছে কি গামা। এখন দেখো এখানে সিপি আছে, এর নিচে যদি সিবি থাকতো তাহলে আমরা গামা আনতে পারতাম, কারণ আমাদের প্রমাণে গামা দরকার। তাহলে এর নিচে কি সিবি আছে না, তাহলে উভয় মানে সবার সাথে সিবি ভাগ করে দাও। তাহলে সবার সাথে যদি সিবি ভাগ করে দাও, সিবি ভিডিপি হবে এখানে, আর এখানে কি হবে সিবি প্লাস এর সাথে যদি সিবি ভাগ করে দাও তাহলে সিপি সিভি, আর এখানে কি থাকবে বলতো পিডি ভি ইকুয়ালস টু হচ্ছে 0, 0 এর সাথে ভাগ করলে 0 হয়। তাহলে এইটা এটা কি কাটা, তাহলে এখানে পাবো কি ভিডিপি প্লাস সিপি বাই সিবি, সিপি বাই সিবি সমান আমরা কি জানি গামা। তারপর এখানে কি থাকবে পিডি ভি ইকুয়ালস টু হচ্ছে 0। এখন দেখো পরবর্তী লাইনে এখন কি করবো, দেখো আমাদের প্রমাণে আছে কি পিভি, তাই না, পিভি। এখন এগুলোকে আমরা যোগজীকরণ যদি করি, সামেশন সরি সামেশন যোগজীকরণ ইন্টিগ্রেশন যদি করি, তাহলে আমাদের এই প্রমাণটা খুব সহজে চলে আসে। এখন ইন্টিগ্রেশন করার সহজ উপায় আছে, তুমি যার সাপেক্ষে নিচ্ছ এখানে মেইন চলক কে পি, পি এর সাপেক্ষে যদি পি কে করো তাহলে খুব সহজে হয়, আমরা সূত্র জানি। আবার এখানে দেখো ভি এর সাপেক্ষে যদি ভি কে করি তাহলে আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারি। কিন্তু এখানে কি পি আছে না, এখানে ভি আছে, আমাদের দরকার পি। এখানে দেখো এখানে সেম ভাবে এখানে ভি দরকার, কিন্তু এখানে আছে পি। তাহলে আমাদের এই পিটাকে সরাইতে হবে, এখান থেকে ভিটাকে সরাইতে হবে। তাহলে আমরা উভয় দিকে কি করি, পিভি দ্বারা ভাগ করি, তাহলে এখানকার ভি চলে যাবে, এখানকার পি চলে যাবে। তাহলে দেখো উভয় দিকে মানে সবার সাথে যদি আমরা পিভি দ্বারা ভাগ করি তাহলে কি হবে, পিভি হবে প্লাস এই যে গামা গামা থাকলো সেম ভাবে পিডিভি, এখানেও যদি আমরা পিভি দ্বারা ভাগ করি তাহলে 0 এর সাথে ভাগ করতে হবে, তাহলে 0ই হবে। তাহলে এখন দেখো ভিভি কি কাটা, পিপি কি কাটা, তাহলে থাকলো কি বলতো 1/p থাকলো, ডিপি থাকলো, দেখো পি এর সাপেক্ষে পি চলে আসছে। তারপর প্লাস এই যে গামা গামা থাকলো, এখানে পিপি কাটা, এখানে কি থাকলো 1/v থাকলো, এখানে কি থাকলো ডিবি ইকুয়ালস টু কত 0। এখন যদি তুমি সামেশন কি বলে ইন্টিগ্রেশন করো তাহলে তোমার অ্যানসারটা হয়ে যাবে। দেখো ইন্টিগ্রেশন উভয় দিকে আমরা কি দিলাম, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। এখন আমরা এটা সূত্র করব, আমরা জানি 1/x log x, 1/x এর সূত্র কি log x। যারা জানো না এখানে একটু দেখো, আমরা জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ddx অফ log x এর সূত্র কি 1/x, আর ইন্টিগ্রেশন উল্টাটা বিপরীতটা, এইটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবো log x। তাহলে x এর সাপেক্ষে 1/x কি করলে হয় log x। তাহলে এখানে দেখো p এর সাপেক্ষে 1/p কি করলে হবে log p, এখানে দেখো v এর সাপেক্ষে v কে 1/v কি করলে হবে কি log v। তাহলে এখানে আমরা অ্যানসার যেটা পাবো log p, log p পাবো প্লাস গামা গামা থাকলো, আর 1/v কে করলে আমরা পাবো log v ইকুয়ালস টু, আর এই যে 0 কে করলে আমরা কি পাবো log ইচ্ছামূলক ধ্রুবক কি log c। আচ্ছা এখন দেখো আবার এটা একটু মিশাই দিই, এটা লাগবে না। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। পরবর্তী লাইনে এখানে দেখো আবার এই যে এখান থেকে, আচ্ছা তাহলে log p এদিকে কি থাকলো log p প্লাস এই যে গামা, লগের সামনে যদি কোনো কনস্ট্যান্ট মান থাকে সেটা লগের পর যে মানটা থাকবে তার কি হয় পাওয়ার হয়, এগুলো তো আগেই শিখছো। তাহলে এখানে আমরা লিখতে পারবো log v টু দি পাওয়ার কি গামা ইকুয়ালস টু, এদিকে আমরা কি লিখতে পারবো log c। অর্থাৎ এখানে দেখো লগ সূচকের নিয়মে যদি যোগ থাকে এই মানগুলো কি হয় গুণ হয়, যদি বিয়োগ থাকে এই মানগুলো কি হয় ভাগ হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো log pv টু দি পাওয়ার গামা, এই যে গুণ হয়ে গেল ইকুয়ালস টু এদিকে কি বলতো log c। তাহলে লগ লগ যদি উভয় দিকে চলে যায় তাহলে এদিকে কি থাকবে p টু দি পাওয়ার এইটা থাকলো, লগ লগ যদি চলে যায় এখানে থাকলো c, c বলতে কি ধ্রুবক। এই যে বাংলায় যদি আমরা ধ্রুবকটা লিখে দিই তাহলে আমাদের অ্যানসারটা হয়ে গেল প্রমাণ। আশা করি সবাই বুঝছো, মোস্ট ইম্পর্টেন্ট, খুব সহজভাবে বুঝাই দিয়েছি, খুব সহজভাবে করাই দিয়েছি। আশা করি এত সহজ তোমরা কোথাও কোনো জায়গায় পাবা না। তুমি সারাদিন ইউটিউবে সার্চ দাও, এই যে আমি যে প্রসেসটা করালাম, যে সহজ প্রসেসে করালাম, কেউ মানে এরকম ক্লাস কোথাও পাবা না, এটা চ্যালেঞ্জ। ইজ এমসি স্কোয়ার, এটা তো দিব, অবশ্যই দিব।
গাইড বইয়ে অনেক লেখা আছে, তোমাকে আমি বলছি যে গাইড বই দেখে দেখে পড়বা, গাইড বইয়ে যেগুলো আছে ওগুলোই লিখবা, আমি তো তোমাকে বলি নাই। আমি যেভাবে করছি, ওই যে বললাম যে আমি সংখ্যাটা জাস্ট বলছি, ওই সংখ্যাটা লিখি নাই, ওই সংখ্যাটা একটু লিখবা। তো এগুলোর যে আমার হ্যান্ড নোটটা আছে আমি তো সবার শেষে দিতে চাইলাম, যারা শেষ পর্যন্ত থাকবে আমি একটা নাম্বার দেবো, সেখানে নক করবা, আমি তোমাদের ওই হ্যান্ড নোটটা পাঠিয়ে দেবো। ওই হ্যান্ড নোটে যা যা আছে লেখা আছে ওগুলো যদি তোমরা ওইভাবেই পরীক্ষা দাও, একবারে 8-এর মধ্যে 8 মার্কে আনসার করতে পারবা। গাইড বই কি আছে নাই ওগুলো দেখার টাইম নেই এখন। দেখো মিশাই দিলাম। আর যারা বুঝো নাই, তাদের বেসিকে দুর্বল আছে, তাদের একটু পার্সোনালি বুঝাইতে হবে। হ্যাঁ, তো সমস্যা নাই, যারা বুঝো নাই আমি তোমাদেরকে পার্সোনালি বুঝাই দেবো। এখন দেখো 3 অধ্যায় শেষ, 4-5-এ নাই, 7 অধ্যায় আসো। 4-5-6 তেমন কিছু নাই, 4 অধ্যায় তো সিলেবাস থেকে বাদ দিছে। 5-6 এগুলো তেমন ইম্পর্টেন্ট না, আর অতটা কঠিন কিছু নেই, তোমরা নিজেরা পড়লে পারবা। 7 অধ্যায় আসো, 7 অধ্যায় কি করবো, 7 অধ্যায় কি করবো বলো? 7 অধ্যায় তোমাকে দর্পণের কিছু একটা ম্যাথ করাই। দেখো এটা শর্টকাট করে করাই দেই। তো তোমাদের এখানে প্রমাণ আছে যে অবতল দর্পণের ক্ষেত্রে বা গোলকীয় দর্পণের ক্ষেত্রে f=r/2, এটা প্রমাণ করো। তো অবতল দর্পণের ক্ষেত্রে, তাই না? বা গোলকীয় দর্পণ দুই প্রকার, অবতল উত্তল। তো যদি বলে গোলকীয় তাহলে অবতল দিবা, যদি বলে অবতল তাহলে অবতলই দিবা। উত্তল আসে না আর কি, এই কারণে উত্তল আমি করাবো না। দেখো অবতল, অবতল দর্পণের ক্ষেত্রে 7 অধ্যায়, দেখো অধ্যায় 7। তাহলে একটা আগে আমি দর্পণ আট করে নেই। উত্তল দিকে পারা, মিরর এম প্রাইম। এই দিক থেকে ধরো একটা আলোক রশ্মি আসতেছে, আসার পর একটা কেন্দ্র দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে, আর একটা কি ফোকাস দিয়ে যাবে। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি কেন্দ্র। এখান থেকে দূরত্ব আমরা জানি, এটার নাম দিয়ে ওরা কি নাম দিচ্ছে দেখি। এটা হচ্ছে এ, নামগুলো বইয়ের সাথে মিল করে দিই। হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে এই যে এ এফ, এফ সমান আমরা কি জানি বলতো? এফ সমান ফোকাস দূরত্ব, দর্পণ থেকে ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর এসি কেন্দ্র, কেন্দ্রকে আর দ্বারা প্রকাশ করা হয়। কেন্দ্র কোথায় থাকে? বৃত্তের মাঝে থাকে। আর ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে অর্ধেক, অর্ধেকে আর দ্বারা প্রকাশ করেছে। আচ্ছা, তো আমাদের যে প্রমাণটা করতে হবে, এদিকে যে আলোকটা আছে আই, আর এখানে যে রেখাটা কেন্দ্র দিয়ে গেছে, এখানে আপতন, আপতন কোণ উৎপন্ন করবে আই কোণ। আর যে রেখাটা তোমার এই ফোকাস দিয়ে গেছে আর এই কেন্দ্র দিয়ে গেছে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো এগুলো একটু লিখে দিই যে কোণ। আচ্ছা, আগে বলি প্রমাণ করতে হবে কি। প্রমাণ করতে হবে তোমার f=r/2, f=r/2। দেখো f=r/2 বলতে কি বোঝাচ্ছে? যে r=2f, r=2f। দেখো এফ কোনটা? এই যে এখান থেকে এটা, হ্যাঁ। আর আর কোনটা? এই টোটালটা, টোটালটা। তো টোটাল আর সমান আমাদের লিখতে হবে কি এফ প্লাস কি এফ, তাহলে কি হবে 2f। এই প্রমাণটাই তো করতে হবে। তাহলে এটা তো এফ আছে, এটাকেও প্রমাণ করতে হবে, এটাও এফ। মানে এই বাহুকে আমাদের সমান করতে হবে। যদি সমান করতে পারি তাহলে আমরা এই প্রমাণটা করতে পারবো। তাহলে এই বাহু আর এই বাহু সমান করতে গেলে এই ত্রিভুজ নিয়ে আমাদের আলোচনা করতে হবে, ত্রিভুজ নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। দেখো কি করবো এখন। এমন বৃষ্টি হচ্ছে, আমি জানি না আমার ভয়েস তোমরা ঠিক মতো শুনতে পারতেছো কিনা। আচ্ছা দেখো, তো আমরা এই যে কোণ নিয়ে একটু আলোচনা করি। দেখো এই যে কোণটা আই এল সি, এখানে যে কোণটা আছে, এই কোণটাকে বলা হয় আই এল সি। এই কোণটাকে বলা হয় আপতন কোণ, আই এল সি। এটাকে বলা হয় তোমার আপতন কোণ, যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। কোণ আবার কোণ এই যে সি এল এফ, এই যে আর কোণটা যেটা আছে সি এল এফ, এটাকে তোমার আর দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। হ্যাঁ, আচ্ছা এটাই। এখন এখন দেখো আমরা জানি যে কি জানি, আগে দেখি এখানে কি জানি, এটা সমান হয়েছে, তাই না? এখন আমরা এই বাহু আর এই বাহু আমাকে সমান করতে করে দেখাইতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট এই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে এল আর এ, এল আর এ যে বিন্দুটা আছে, এই বিন্দুটা খুবই কাছাকাছি হওয়ার কারণে এই যে এ বাহু আর এল এফ বাহুটা সমান। আচ্ছা, এল এফ বাহু আর এ এফ বাহুটা সমান। এখন এই বাহু এল এফ বাহু আর এই যে এফ সি বাহুটাকে যদি আমরা সমান প্রমাণিত করতে পারি, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। এখন এটা সমান প্রমাণিত করতে গেলে আমাকে দেখতে হবে যে এই ত্রিভুজটা, এই যে ভেতরের ত্রিভুজটা, এটা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা। সমদ্বিবাহু ত্রিভুজ তখনই হয় যখন দুইটা কোণ সমান হয়।
কারণ আমরা একটা জিনিস জানি যে একান্তর কোণের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে এই কোণ আর এই কোণ কি সমান কোণ, এই কোণ আর এই কোণ কি একান্তর কোণ। এটা যদি আই কোণ হয় এটাও কি হবে আই কোণ। সেম ভাবে এখানে দেখো এই যে এই কোণ আর এই কোণ দেখো তো জেড এর মতো হয়েছে না, তাহলে এই যে কোণ আর এই কোণটা কি হবে, এই কোণ যা এই কোণও তা হবে, এই কোণ আই এই কোণও কি হবে আই কোণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু এটা একান্তর কোণ অর্থাৎ আমরা লিখতে পারি এই যে কোণটা এই কোণটার নাম কি বলতো আই এল সি ইকুয়ালস টু এই যে এই কোণটা এই কোণটার নাম কি বলতো এল সি এ, এল সি কি বলতো এ, অর্থাৎ এই যে কোণগুলো মাঝে থাকে সি মাঝে আছে। হ্যাঁ, তাহলে এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি এই কোণ যদি আই কোণ হয় তাহলে এই কোণটাও কি হবে আই কোণ হবে। এই যে এই কোণটাও এখন কি হবে তাহলে আই কোণ হয়ে গেল। এখন দেখো এখন এটা যেহেতু আই কোণ, এখন আমরা প্রতিফলনের একটা সূত্র থেকে আমরা জানি যে আপতন কোণ ও প্রতিফলন কোণ কি হয় সমান হয়। দেখো প্রতিফলনের সূত্র থেকে আমরা জানি বা আমরা জানি ডিরেক্ট লিখি, আমরা জানি আপতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ, আপতন কোণ যা প্রতিফলন কোণ তা। তাহলে আপতন কোণ কোনটা বলতো, বলবা যে ভাইয়া আপতন কোণ হচ্ছে তোমার এই যে আপতন কোণ এটা না, কোণ আই এল সি ইকুয়ালস টু প্রতিফলন কোণ কোনটা ভাইয়া, প্রতিফলন কোণ হচ্ছে সি কোণ সি এল এফ, এই দুটো কি কোণ হয় সমান হয়। আচ্ছা, তাহলে আমার লাগবে হচ্ছে এই বাহু আর এই বাহুকে সমান করতে হবে। যেহেতু এই কোণ আর এই কোণ সমান তাহলে এটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এই যে এখন কিভাবে বুঝবো যে এই কোণ সমান, এখানে একটু লক্ষ্য করো তো আইএলসি এটা কি আইএলসি হচ্ছে আপতন কোণ আর সিএলএফ হচ্ছে কি প্রতিফলন কোণ। তাহলে আমরা বলতে পারি না যে এটা হচ্ছে আই কোণ আর ইকুয়ালস টু এটা হচ্ছে কি আর কোণ সিএলএফ কোণটা সিএলএফ আর কোণ। তাহলে দুইটা কোণ যদি সমান হয় তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এই দুইটা বাহু কি হয় সমান হয়। যেহেতু আমরা দুইটা কোণ সমান করতে পারছি আমরা লিখতে পারি যদি সেহেতু এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ওই যে এল এফ বাহু এফ সি বাহু কি হবে সমান হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে এল এফ বাহু ইকুয়ালস টু কি বলতো এফ সি বাহু এই দুটো বাহু কি সমান। এখন এখান থেকে একটা সমীকরণ দিতে পারো আরো সুবিধা হয়। এখান থেকে দেখো আমরা এই অবতল দর্পণটা ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট হওয়ার কারণে আমরা জানি এল বিন্দু এ বিন্দু খুবই কাছাকাছি। তো যদি খুবই কাছাকাছি হয় দুইটা বিন্দু যদি খুবই কাছাকাছি হয় তাহলে দূরত্ব দুইটারই সমান হবে, এর দূরত্ব আর এর দূরত্ব কি হবে সমান হবে। অর্থাৎ এই যে এল এফ বাহু আর এফ বাহু কি হবে সমান হবে। এখানে লিখতে পারো যে অবতল দর্পণটি এগুলোর নোটে আছে, এই জন্য আমি শর্টকাট করে করাই দিচ্ছি, তোমরা নোট দেখে দেখে অ্যান্সার করবা। অবতল দর্পণটি ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট হওয়ার কারণে এই দুইটা বিন্দু খুবই কাছাকাছি, যার কারণে এল এফ বাহু আমরা লিখতে পারি অতএব এল এফ বাহু ইকুয়ালস টু কি বলতো এফ বাহু, কি লিখতে পারি এ এফ বাহু। আচ্ছা, আমরা এটা লিখতে পারি তাই না। এখন এই দুটো বাহু যেহেতু সমান এল এফ বাহু আর এফ বাহু, অর্থাৎ এখানে দেখো তো এল এফ সমান আমরা আবার কি জানি এফ সি না, এফ সি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এফ। তাহলে এখন দেখো তো এফ সি বলতে কোনটা এফ সি এটা, এফ কোনটা বলতো এইটা, এই বাহু আর এই বাহু কি সমান হয়ে গেল না। তাহলে দেখো তো এইটার মান এফ, এটার মানও তাহলে কি হবে এফ হবে। তাহলে আমরা লিখতে পারি এই পুরা বাহুটার মান হচ্ছে কি আর আর ইকুয়ালস টু এফ প্লাস এফ, অর্থাৎ আর ইকুয়ালস টু 2f। তাহলে এই যে f টাকে এইদিকে পার করা 2 টাকে এইদিকে পার করাতে f ইকুয়ালস টু r/2 হবে। দেখো কিভাবে হয়, এখন এখানে একটু লক্ষ্য করো, দেখো আমরা জানি যে f সমান ac সমান কি জানি বলতো f প্লাস fc। আচ্ছা, তাহলে দেখো তো ac ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি f প্লাস fc, fc বলতে কি বলতো fc বলতে কি af, অর্থাৎ এসির মান কত বলতো আর ইকুয়ালস টু এফ এর মান কত এফ প্লাস এফ, অর্থাৎ আর এর মান কত পাইলাম বলতো আমরা আর এর মান পাইলাম 2f। তাহলে 2 টাকে পার করা দাও, আমরা f ইকুয়ালস টু কি পাবো বলতো r/2। এটা হচ্ছে কোণ। আশা করি সবাই বুঝছো, বুঝে না পেলে কমেন্ট করো। আপনার বোঝানোর কোয়ালিটিটা অনেক সুন্দর ভাইয়া। এখানে চাইলে আমি তো আর এল সি এটাও দিতে পারতাম, আর এল সি বলতে কোনটা রে আর এল সি, আর তো ওখানে নাই আর এল সি। তুমি কি বলছো আমি তোমার কথা বুঝি নাই।
এই জিনিসটা কি বুঝছো? এই জিনিসটা কি বুঝছো? এই জিনিসটা কি বুঝছো সবাই? আশা করি সবাই বুঝে গেছো। আবার বুঝান। আরে বোকা দল আমার, দেখো, আরে আবার বুঝে। এটা আপতন কোণ, এটা কি প্রতিফলন কোণ। আমরা লিখে ফেলছি আপতন কোণ, প্রতিফলন কোণ। এখন এইটা আমরা কেমনে লিখলাম? এটা কোন কোণ? আমি কি বুঝাইলাম এখন আমি হুট করে তোমাদের বুঝাইতে পারতেছি না। দেখো এটা কোনটা? আইএলসি। আইএলসি ইকুয়ালস টু আমরা কি লিখছি? এলসিএ। এলসিএ। ও একান্তর কোণ। দেখো এই যে জেড আকৃতির, তাই না? জেড আকৃতির হলে এই কোণ আর এই কোণ কি হয়? সমান হয়, একান্তর কোণ। একান্তর কোণের কারণে আমরা এটা লিখছি। তাহলে এটা যদি আই হয় তাহলে এই কোণটা কি হবে? আই হবে। এটাই লিখছি তোমাদের। দেখো এখন আমরা জানি আপতন কোণ ও প্রতিফলন কোণ, প্রতিফলনের সূত্র অনুসারে আপতন কোণ ও প্রতিফলন কোণ কি হয়? সমান হয়। এখন দেখো আপতন কত, কোণ কত, এটা প্রতিফলন কোণ কত, এইটা। এখন দেখো আপতন কোণ আর প্রতিফলন কোণ যেহেতু সমান, অর্থাৎ আমরা লিখতে পারি এল এফ ইকুয়ালস টু হচ্ছে এফসি। এখন বলবো যে ভাইয়া এল এফ এফসি এটা কোথা থেকে আসলো? দেখো যেহেতু এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটা কোথা থেকে লিখলাম? এল এফ। এল এফ, এল এফ আর এফ। ও আচ্ছা, এটা আমরা লিখছি কোথা থেকে জানো? আমরা জানি, এখানে বাংলা কথাগুলো লিখিনি, আমরা জানি যে অবতল দর্পণটি ক্ষুদ্র ইউনিট বিশিষ্ট হওয়ার কারণে এল বিন্দু আর এ বিন্দু খুবই কাছাকাছি হয়। যদি খুবই কাছাকাছি হয় তাহলে এই যে এফ বাহু আর এল এফ বাহু কি হয়? দুইটা সমান হয়। এই কারণে এল এফ বাহু আর দূর কোথায় লিখলাম? এল এফ বাহু এফ বাহু দুটো সমান, তাহলে এল এফ এফ সি কোথায়? এল এফ এফ সি। ও আচ্ছা আচ্ছা, দেখো যেহেতু আপতন কোণ ও প্রতিফলন কোণ দুইটাই সমান, অর্থাৎ আপতন কোণ ও প্রতিফলন কোণ এই আই কোণ আর আর কোণ দুইটাই সমান, অর্থাৎ এটি সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু আর এই বাহু কি হয়? সমান হয়। যার কারণে আমরা কি লিখছি? এল এফ বাহু এফ সি বাহু কি? এল এফ বাহু এফ সি বাহু সমান। আর অবতল দর্পণ ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট হওয়ার কারণে এল এফ বাহু এ এফ বাহু কি হয়? সমান হয়। তাহলে দেখো আমরা এখানে কি লিখছি? এল এফ এর মান কত? এফ সি। এফ সি বসাইছি এফ। আচ্ছা এখন আমরা জানি এই যে টোটাল বাহুটা এসি, এসি সমান আমরা কি জানি? এফ, এফ প্লাস এফ সি। এফ প্লাস এফ সি, কারণ এফ এফ থাকলে এফ সির মান কত? এফ সির মান হচ্ছে এফ। এফ তাহলে এফ এর মান কত? এফ। এফ এর মান কত? এফ। তাহলে এটা হচ্ছে টু এফ। টু পার করে দাও এটা। ভাই আর বোঝাতে পারবো না, আমি ক্লান্ত হয়ে গেছি। আহ, এখন কি বুঝছো সবাই? এল আই দিছেন, আমি ওখানে চাইলে ওই আই এর ওখানে কি দিব? এল আই দিছেন। হ্যাঁ আমি ওখানে চাইলে আর দিতে পারি না? হ্যাঁ অবশ্যই দিতে পারো। আরে ভাই নাম তো এগুলো তো তুমি ইন্ডিকেট করছো, এটা তো ফিক্স না যে তোমাকে ওই জিনিসটাই দিতে হবে। বুঝো নাই আমার কথা? তুমি যে যা ইচ্ছে তাই দিবা, প্রমাণ করে দিবা, অ্যান্সার শেষ। এখন দেখো আমি আর পারতেছি না তোমাদের ক্লাস নিতে। চলো এখন আমরা 14 অধ্যায়ের প্রমাণটা করব। ভাই আমি ক্লান্ত হয়ে গেছি, এমনি বৃষ্টি হচ্ছে অনেক বাইরে। 14 অধ্যায়ের প্রমাণটা করবো একবারে। এটা ইম্পর্টেন্ট, কারণ এটা করাই দেই, কারণ টেক্সটাইলের অনেক স্টুডেন্ট আছে। আর দরকার হয় আমরা পরবর্তী আরেকটা ক্লাস দেবো, সেখানে বাকি অধ্যায়গুলো করে দেবো, এগুলো মিশাই দিলাম। ফ্রি ক্লাস নিতে আর ভালো লাগে না, বুঝছো? তোমাদের রেসপন্স খুবই কম। টাকা দিয়ে ক্লাস করে আমাকে, মানে অনেকেই, সবাই এখন প্রায় বলে, ম্যাথে রেফার খাইছি তো, এখন সবাই বলে যে ভাই আমাকে পার্সোনালি পড়ান, পার্সোনালি পড়ান। এখন আমি একটা ব্যাচে মনে করো এই যে নতুন নতুন যে ব্যাচগুলো শুরু হচ্ছে, একটা ব্যাচে 15-20 জন করে স্টুডেন্ট, আমি কত 15 থেকে 20 দিন ক্লাস নিব, 30 মিনিট করে ক্লাস নেই। তাহলে 15 জন যদি 2,000 করে টাকা দেয় তাহলে 30,000 টাকা, বা 20 জন যদি 2,000 করে টাকা দেয় 40,000 টাকা। আমি 20 দিনে ধরো একটা ব্যাচ পড়াচ্ছি, 30 মিনিট করে 40,000 টাকা পাচ্ছি। এখন অনেকেই আসে বলতেছে যে ভাই আমাদের পার্সোনালি পড়ান। তাহলে পার্সোনালি যারা বলতেছো আমাকে, তাদের উদ্দেশ্যে বলবো যে দেখো তোমরা হিসাব করে দেখো, আমার ওই সময়টা এখন নাই। তো এখন এই যে লাইভে সবাই আছে, সবাইকে সবার উদ্দেশ্যে বলে দিলাম, যারা দিনাজপুর থেকে আছো পার্সোনালি পড়তে চাও রিকোয়েস্ট করো। এই রিকোয়েস্টটা করিও না, কারণ আমি সারাদিনই অনেক ব্যস্ত থাকি, পড়াশোনা বা আদার্স কিছুতে ব্যস্ত থাকি। তো এই কারণে আমার ওই সময়টা হয় না। আর আমাকে এই টাকা দিলেও আমার আর ক্লাস নিতে ইচ্ছা করে না, মানে সেই এনার্জিটা নাই। প্রথম প্রথম যখন আমি ক্লাস নিতাম তখন খুবই ভালো লাগতো, সারাদিন ক্লাস নিতাম, সকাল 7টা থেকে একবারে রাত 10টা পর্যন্ত ক্লাস নিতাম, খুব ভালো লাগতো। কিন্তু এখন রিসেন্টলি এখন আর আমার মানে 1 লাখ টাকা দিলেও, একটা ব্যাচে 1 লাখ টাকা দিলেও আমার ক্লাস নিতে ইচ্ছা করে না। এই যে ফ্রি ক্লাসগুলো না হয়ে দিচ্ছি, পেজের রিচ বাড়াইতে হবে, তার কারণে আমাকে ফ্রি ক্লাসগুলো দিতে হচ্ছে। হ্যাঁ আর কিছু কিছু স্টুডেন্ট আছে যারা আমাদের আশায় থাকে, ফ্রি ক্লাসের আশায় থাকে, তাদের মুখের দিকে তাকিয়ে আর কি ফ্রি ক্লাসগুলো দেওয়া হয়। তো দেখো
তো আমাদের প্রমাণ হচ্ছে কি বলতো, 14 অধ্যায়ের একটা প্রমাণই আছে। 14 অধ্যায় ইজ ইকুয়ালস টু কি বলতো, এম সি স্কোয়ার। আচ্ছা, এই প্রমাণটা তোমাকে করতে হবে। এখানে এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে বেগ, গতিশীল হলে বস্তুর ভরবেগ হবে এম বি, কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র একটা জানি, এফ ইজ ইকুয়ালস টু, নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইজ ইকুয়ালস টু ডি ডিটি এম বি ভরবেগ। আমি বলবো যে ভাই আমরা নিউটনের দ্বিতীয় সূত্র তো এটা জানি, এম ই, তাই না? তো এটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে। এম এখানে কিন্তু কনস্ট্যান্ট, এখানে কিন্তু কনস্ট্যান্ট না। তো এখান থেকে কেমনে আসে দেখো, আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, ডি ডিটি এম বি, তো এম যদি এখানে ধ্রুবক, যদি এম কে ধ্রুবক হিসেবে চিন্তা করো, এটা চলক হিসেবে চিন্তা করো, তাহলে এখানে কি হবে বলতো, ক্যালকুলেশন করো, এম হবে টি এর সাপেক্ষে ভি কে অন্তরীকরণ করলে কি হয়, ডিবি ডিটি হয়। কারণ ভি হচ্ছে কি বলে বেগের পরিবর্তন, এখানে হচ্ছে কি সময়ের পরিবর্তন। তো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি যেটা পাবা, এম এম থাকলো, আর এখানে তুমি বেগের পরিবর্তন কি ইউ মাইনাস ভি, যেহেতু এই দুইটা এখন চলক, যেহেতু এখানে ইউভির ফর্মুলা, ইউভির ফর্মুলা কি, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, ডি ডিএক্স প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ ডিএক্স, এটা না? And এখানে যে ইউভির ফর্মুলাটা অ্যাপ্লাই করো তাহলে তোমরা কি পাবা, এম এম কি ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, তাহলে কি পাবা, ডিভি ডিভি ডিটি, তারপর প্লাস এবার ভি কে রেখে এম কে অন্তরীকরণ, ইউ কে অন্তরীকরণ, তাহলে কি পাবা, ডিএম ডিটি। এটা তাও 1 নম্বর সমীকরণ, তাই না? এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা এটা লিখতে পারি, তাই না? আচ্ছা, এখন আসো, এখন আমরা জানি যে কার সমান আমরা কি জানি, এফ বল ইন্টু বলের দিকে সরণ, তাই না? আমরা কার সমান এটা জানি। তোমরা কি কমেন্ট করতেছো? কমেন্ট গুলো একটু দেখে নেই। ইউ মাইনাস ভি, ও ভি মাইনাস ইউ হয়ে গেছিল, সরি টু সে। দেখো, এ সমান ত্বরণ সমান আমরা জানি ইউ মাইনাস ভি, হ্যাঁ এটা। তো ওই আর কি, বেগের পরিবর্তন ত্বরণ। আচ্ছা, এখন দেখো আমরা কার সমান আমরা কি জানি, এফ এস, তাই না? বল ইন্টু বলের দিকে সরণ। আচ্ছা, তো এগুলো যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করছি, উভয় দিকে যদি ডিটেক্স করি তাহলে কি হবে, আচ্ছা দেখো, তাহলে এখানে সরণটাও তোমার বল তো কনস্ট্যান্ট, তাহলে সরণটা কি হবে, ডিএস ডিএস তো হয় না ডিএক্স। আচ্ছা দেখো, এটা কিভাবে লিখবো, যদি তুমি এফ বল প্রয়োগে সরণ ডিএক্স ঘটাও, এফ বল প্রয়োগে, এফ বল প্রয়োগে কি সরণ কি হয়, আমি নোটটা দিয়ে দেবো। সরণ যদি কি হয় ডিএক্স হয়, সেক্ষেত্রে আমরা কৃতকার সমান লিখতে পারি ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু কি বলতো, কৃতকার সমান আমরা লিখতে পারি ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ সরণ কত, এফ এস, এস বলতে কি এখানে সরণ করছে কি ডিএক্স, কৃতকার সমান আমরা এটা লিখতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি যে গতিশক্তি ও কৃতকাজ কি হয়, সমান হয়। তো গতিশক্তি যেহেতু এখানে সবগুলো ডিফারেন্সিয়েশন করা আছে, গতিশক্তি, গতিশক্তিকে আমরা জানি যে ই কে দ্বারা প্রকাশ করা হয়, কাইনেটিক এনার্জি। তো যেহেতু এগুলো ডিফারেন্সিয়েশন করা আছে সবগুলোকে, এখানে কি হবে ডি ই কে, কৃতকাজ হচ্ছে কি ডিডব্লিউ। আচ্ছা, আমরা এটা জানি যে গতিশক্তি আর কৃতকাজ এখানে কি হবে, সমান হবে। তাহলে এখন দেখো, এখানে গতিশক্তি থাকলো কাইনেটিক এনার্জি, আর এখানে ডিডব্লিউ, ডিডব্লিউ মান কত, এফ ডিএক্স। এখন দেখো এখানে যা আছে তাই থাকলো, ই কে ইজ ইকুয়ালস টু এফ এর মান কত বলতো, এফ এর মান হচ্ছে এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি ইনটু সবার সাথে কি আছে ডিএক্স, আর ডিএক্সটা এর সাথে গুণ, এর সাথে গুণ, যদি গুণ করে দাও তাহলে কি হবে, ই কে ইজ ইকুয়ালস টু এর সাথে যদি গুণ করে দাও, দেখো গুণ করলে কি উপরে যাবে, মানে ডিভি ডিএক্স হবে, ডিভিটাকে নিচে নামাই, ডিএক্সটাকে একবার উপরে দিই, অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি ডিএক্স ডিটি ডিভি। আচ্ছা ঠিক আছে, প্লাস এখানেও আমরা যেটা করতে চাচ্ছি ডিএক্স ডিটি, এই ডিএমটাকে নিচে আনতে চাচ্ছি। হ্যাঁ, আমরা ডিএক্সটা এর সাথে গুণ করে দিলাম, এর সাথে গুণ করে দিলাম। এখন আমরা আরেকটা জিনিস জানি যে বেগ সমান আমরা কি জানি, সরণ বাই কি বলে সময়, তাই না? আচ্ছা, তো সরণ এখানে কি বলতো, সরণটাকে আমরা কি ধরছি ডিএক্স, অর্থাৎ বেগ সমান আমরা কি জানি ডিএক্স ডিটি, টি বলতে কি সময় পরিবর্তন, তাই না? তাহলে এখানে কি ডিটি, অর্থাৎ ডিএক্স ডিটির মান কত ভি, কারণ আমরা এখানে বসাই দিই, নিচে হয়তো দেখা যাচ্ছে ডি ই কে ইকুয়ালস টু এম ডিএক্স ডিটি, ডিএক্স ডিটির মান কত বেগ ভি, আর এখানে কি জানি ডিভি প্লাস এখানে ভি থাকলো, ডিএক্স ডিটির মান কত ভি, তাহলে ভি ইন্টু ভি গুণ করলে কি হবে ভি স্কোয়ার, এখানে কি থাকবে ডিএম। আশা করি এখান থেকে বুঝছো, সবাই একটু উঠায় নাও, আমি পরবর্তী লাইনে চলে যাব। সবাই কি বুঝছো, তোমাদের কমেন্ট গুলো একটু দেখি।
ফোনটাই আমার হ্যাং করতেছে, চার্জ নাই তো। আর আজকে যে কপাল এত ভালো, এত বৃষ্টি হচ্ছে বাইরে, তারপর কারেন্ট আছে। আরে তাড়াতাড়ি আরে বাবা, আজকে খেলা আছে স্যার, হ্যাঁ খেলা আছে স্যার, দেখি আর্জেন্টিনা। আর্জেন্টিনা সেই বড় একটা ভক্ত, বুঝছো। সেদিন মনে করো যে কুমায় চলে গেছিলাম, সেদিন ওই যে ইয়ার খেলা, আর্জেন্টিনার যে খেলা হইলো কেপ ভার্দের সাথে, মনে করো যে অল্পর জন্য হার্ট অ্যাটাক করিনি। সবাই বুঝছো, এটা বুঝছো? তোমাদের রেসপন্স সবকিছু ঠিকঠাক আছে? জি স্যার। আচ্ছা, মানে নিচে কি দেখা যাচ্ছে? আচ্ছা, নিচে দেখা যাচ্ছে। এখন উপরে এগুলো মিশাই দেই, বা এইদিকে করি, সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমরা দিই 2 নম্বর সমীকরণ। এখন এটা ছিল, আরে বাবা কই গেল, এটা ছিল 1 নম্বর সমীকরণ। এখন এই লাইন থেকে দেখো, আমরা নিশ্চল ভরের বা তোমার কি বলে আবার আপেক্ষিকতা হতে, আপেক্ষিকতা হতে আমরা আপেক্ষিকতার একটা ফর্মুলা জানি, যেটা প্রমাণও আছে। প্রমাণটা এখানে করতে হবে না, জাস্ট ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। তো আমরা জানি যে আপেক্ষিকতার কি, ভরের আপেক্ষিকতা হতে, ভরের আপেক্ষিকতা হতে, ভরে আপেক্ষিকতা হতে, ভরে আপেক্ষিকতার সূত্র কি? এম ইকুয়ালস টু হচ্ছে এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার। ভরের আপেক্ষিকতার সূত্র এটা, হ্যাঁ। এটা ভরে আপেক্ষিকতা আসে, এটার প্রমাণও আছে, পরীক্ষায় তেমন আসবে না। জাস্ট এটা কি করো, মুখস্থ করে রাখিও, হ্যাঁ, যে ভরে আপেক্ষিকতার সূত্র হতে। এখন দেখো, এখন আমরা এই রুটকে ওঠানোর জন্য উভয় দিকে বর্গ করবো, তাহলে এম স্কোয়ার হবে, এখানে কি হবে এম নট স্কোয়ার হবে, এইদিকে বর্গ করলে স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে ওয়ান মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে লসাগু করবা। লসাগু করলে কি হয়, এম নট স্কোয়ার, এখানে লসাগু করলে হবে সি স্কোয়ার, এখানে হবে সি স্কোয়ার মাইনাস কি ভি স্কোয়ার। এখন তুমি যেটা করবা, এটা উঠাই দাও, উঠাই দিলে এটা সিটা উপরে যাবে, নিচে এটা থাকবে। তাহলে এম স্কোয়ার ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি স্কোয়ার। এম নট বলতে কি, প্রাথমিক যে ভরটা ছিল, নিশ্চল ভর, আর এটা যে চূড়ান্ত ভরটা। তাহলে এখানে কি পাবো, এখানে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। বেগ এগুলো তো জানো সবাই, তাই না? এখন এই যে এটা ভাগ, এদিকে এসে কি হবে, গুণ হবে, অর্থাৎ এখানে যেটা হবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, এম নট স্কোয়ার সি স্কোয়ার। অর্থাৎ এটা যদি এর সাথে গুণ করো, তাহলে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এটা যদি এর সাথে গুণ করো, তাহলে কি হবে, এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, কারণ আমরা এটা কি করবো, ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো এটা একটা এমনি ফর্মুলা ছিল না, বেসিক ফর্মুলা থেকে আমরা এই জিনিসটা পাইলাম। এই যে জিনিসগুলো সবগুলো ডিফারেন্সিয়েশন করা আছে না, ডিডিএক্স ডি করা আছে, তো এটাকেও আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশনে আনতে হবে, মানে ক্ষুদ্র তো আগে করতে হবে। তো এটাকে এখন আমরা কি করবো, ডিফারেন্সিয়েশন করবো। যদি এই জিনিসটা বুঝে থাকো, আমি মিশা দিচ্ছি, ডিফারেন্সিয়েশন করবো এটাকে। এখন দেখো, শুধু এই এই সমীকরণটা লাগবে, দেখো। তো এই যে এই জায়গা থেকে দেখো, এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে, কারো সাপেক্ষে করো না, যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, দেখো এম আর সি এগুলো কিন্তু চলক, কিন্তু বুঝছো, এগুলো কিন্তু ধ্রুবক না। তাহলে সি এখানে কি বলতো, সি হচ্ছে আলোর বেগে, এইটা সিটা হচ্ছে চলক, তো সিটা ধ্রুবকটা আগে থাকবে, সি চলক না ধ্রুবক। তাহলে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন তো হয় না, সি স্কোয়ার থাকবে। আর এম স্কোয়ার যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, অর্থাৎ দেখো তুমি যদি ডি ডিডিএক্স ওয়াই স্কোয়ারকে তুমি যদি ডিডিএক্স করতা, তাহলে কি হইতো বলতো, তোমরা বলতে যে ভাইয়া এটাকে এক্স ধরেন, এক্স ধরে এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করেন, টু মাইনাস কি ওয়ান। আর যেহেতু এটা অরিজিনাল এক্স না, এটাকে আবার অন্তরীকরণ করেন, অর্থাৎ কি হবে, ডি ওয়াই ডিএক্স, তাই না? এখন মনে করো এই যে নিচের এইটা সাপেক্ষে জিনিসটা এটা নাই, তাহলে এখানে কি হলো বলতো, ডি ডি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি পেলাম, টু ওয়াই, টু মাইনাস ওয়ান, টু ওয়াই, তারপর কি বলতো ডি ওয়াই। অর্থাৎ এখানে ওয়াই ছিল দেখে আমরা এটা পেলাম, আর এখানে কি আছে এম স্কোয়ার। তো আমি যদি এখানে এম স্কোয়ার বসাই দিই, তাহলে কি পাবো, টু এম। দেখো এখানে ওয়াই ছিল ওয়াই, টু এম, আর এখানে পাবো কি ডিএম। অর্থাৎ এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো টু এম ডিএম। বুঝছো আমার কথা কিভাবে আসলো, ক্যালকুলেশন ক্লিয়ার? আচ্ছা, মিশাই দিলাম। ডিফারেন্সিয়েশনে বেসিক না থাকলে তোমার বেসিক অবশ্যই করতে হবে, তাছাড়া এখানে বেসিক তো বুঝাই দিলাম, আর কি বলবো। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পেলাম মাইনাস, এখানে কি আছে মাইনাস। আচ্ছা, এটা একটু মিশাই দিই, এদিকে করি, সি স্কোয়ার টু এম ডিএম মাইনাস, এখানে একটু লক্ষ্য করো এম বি, মানে দেখো দুইটা চলক, এখন দুইটা চলক গুণ আকারে থাকলে আমরা জানি ইউভির ফর্মুলা অ্যাপ্লাই হয়, ইউকে রেখে ভি কে অন্তরীকরণ, ভি কে রেখে ইউকে অন্তরীকরণ। তাহলে ইউকে রেখে অর্থাৎ এম স্কোয়ার কে রেখে ভি স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হবে, এই যে সেম এই কাহিনী হবে, কি হবে বলতো, টু ভি
এই যে 2m dm যেমন হয়েছিল, এখানে v যেহেতু আছে, এখানে কি হবে 2v কি হবে বলতো dv। এখন কথা হচ্ছে ভাইয়া, ইউ কে রেখে ভি কে করলেন, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ করলেন, এবার প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, তাহলে এবার কি প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, ভি কোনটা বলতো ভাইয়া ভি স্কোয়ার, ভি হচ্ছে ভি স্কোয়ার, ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, ইউ কে এম স্কোয়ার কে অন্তরীকরণ করলে আমরা কি পেয়েছিলাম এ 2m dm। তাহলে এখানে দেখো ভি কে রেখে ইউ কে, ইউ বলতেছে এম স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করলে কি পাবো আমরা 2m dm, 2m কি পাবো dm ইকুয়ালস টু এদিকে কি আছে, তো এটা একটু মিশাই দিই উপরে, এটা একটু মিশাই দিই, আর এগুলো লাগবে না। ইকুয়ালস টু এখানে আমরা যেটা পাবো বলতো এম স্কোয়ার, এগুলো কনস্ট্যান্ট ভ্যালু তাই না, এম এটা নিশ্চল ভর আছে, দুইটাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিডাক্ট করলে কি হয় জিরো হয়, ডিফারেন্সিয়েশন করলে কি হয় জিরো হয়। আচ্ছা এবার দেখো সি স্কোয়ার 2m dm, এই মাইনাসটা ওইদিকে পার করে দাও, তাহলে কি হবে প্লাস এম স্কোয়ার 2v dv প্লাস ভি স্কোয়ার 2m dm। আশা করি ক্লিয়ার সবার। এখন আমরা কি করব, এখান থেকে 2m আছে, এখানে 2m কমন নেব, 2m কমন নেব, তাহলে কমন নিলে কাটাকাটি করা যাবে, 2m dm ইকুয়ালস টু 2m যদি কমন নাও তাহলে এখানে একটা m থাকবে তাই না, 2 কমন গেছে, v থাকবে, dv থাকবে প্লাস ভি স্কোয়ার থাকবে, 2m কমন গেছে থাকবে কি dm থাকবে, তাহলে এই যে 2m কি বাদ যাবে, তাহলে সি স্কোয়ার dm ইকুয়ালস টু কি থাকবে mv dv প্লাস ভি স্কোয়ার dm। ক্লিয়ার? আশা করি সবারই ক্লিয়ার হয়েছে তাই না। এখন দেখো এই যে 2 নাম্বার সমীকরণ, এই লাইনটা আর এই লাইনটা দেখতে একই না বলতো, mv dv ভি স্কোয়ার dm একই না। তাহলে দেখো তো এই লাইন সমান আমরা কি জানি, এই লাইন সমান আমরা কি জানি বলতো, এই যে ডি ই কে কি জানি সি স্কোয়ার dm ইকুয়ালস টু আমরা কি জানি ডি, এটা একটু সাদা লিখি, ডি কে আগে লিখি ডি, আর এই যে এই লাইন সমান আমরা এটা জানি, আর এটা তো এটাই সি স্কোয়ার dm। আমরা ডি কে মানে যে গতিশক্তিটা ছিল এটার মান আমরা পাইলাম কি সি স্কোয়ার dm, আমরা কি পেলাম সি স্কোয়ার dm। আচ্ছা এখন এগুলো মিশাই দিই, এগুলো আর লাগবে না। আচ্ছা তারপরে পরবর্তী কাজ কি এটা হচ্ছে আমরা গতিশক্তি। এখন আমরা বিভব শক্তি থেকে জানি কি জানি বলতো, কি বলে বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয় ইপি দ্বারা তাই না, পটেনশিয়াল এনার্জি, যেটা বিভব শক্তি যে প্রথমে যেটা ছিল আমাদের কনস্ট্যান্ট ভ্যালুগুলো, সেটা কি ছিল এম নট স্কোয়ার, কনস্ট্যান্ট ভ্যালু কি ছিল রে সি স্কোয়ার, মেবি কনস্ট্যান্টটা কি ছিল, যেটা কনস্ট্যান্ট মিশাই দিলাম এম স্কোয়ার আর এম স্কোয়ার আর সি স্কোয়ার মেবি ছিল, হ্যাঁ দুটো যে কনস্ট্যান্ট ছিল, শেষে এম নট স্কোয়ার আর সি স্কোয়ার। তো দেখো এই যে এটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি থেকে এটা আমরা জানি যে ইপি সমান এটা লিখতে পারি যে এম নট স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা তো এখন আমরা মোট শক্তি সমান আমরা কি জানি বলতো, মোট শক্তি বা এনার্জি ইজ গোস টু আমরা জানি ই কে ডি ই কে প্লাস ডি ই পি, ডি কি ই পি পটেনশিয়াল এনার্জি। আচ্ছা ই কে ইজ গোস টু আমরা পেলাম ডি কে মান কত সি স্কোয়ার, এখানে আমরা কোথাও মিস্টেক করছি মেবি, দাঁড়াও এটা শুধু এইটা কেন হইলো, এইটা সমান আমরা এটা লিখছি, ওরে গাধার দল, এখানে আমরা ইন্টিগ্রেশনটা করি নাই করতে আমরা ডাইরেক্ট বসাচ্ছি, এই জন্য ঝামেলাটা। দেখো এটা থাক, এখানে একটু লক্ষ্য করো, এখন এটাকে আমাদের, এটা তো আমরা জানি, এটাকে আমাদের কি করতে হবে যোগজীকরণ করতে হবে, ইন্টিগ্রেশন। হ্যাঁ ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন ডি ই কে ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন সি তো কনস্ট্যান্ট ভ্যালু, সি কে বাইরে রাখো, ইন্টিগ্রেশন কি বলতো ডি এম। এখন এখানে লিমিট গুলো দিতে হবে, এই যে ই কে প্রথমে ছিল তোমার ই কে যখন কোনো কিছু শুরু হয় না, মানে প্রাথমিক যেটা সেটা হচ্ছে জিরো, লোয়ার লিমিট জিরো, আপার লিমিট কি যখন সবগুলোই শেষ হয়েছে তখন কি ই কে। আচ্ছা এখানে দেখো প্রাথমিক যে নিশ্চল ভরটা ছিল এম, যেহেতু এম এর সাপেক্ষে নিশ্চল ভর ছিল এম নট, আর এই চূড়ান্ত যে ভরটা ছিল সেটা হচ্ছে কি এম। আচ্ছা এখন ইন্টিগ্রেশন করো, এখানে 1 আছে, দেখো 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় ডিএক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে হয় তোমার কি হয় বলতো এক্স, এক্স এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স, তাহলে ই কে এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে ই কে, আর লিমিট গুলো কোথায় যাবে নিচের লিমিট নিচে, উপরের লিমিট উপরে, ই কে। আচ্ছা ইকুয়ালস টু দেখো এখানে সি স্কোয়ার থাকলো, এই যে এখানেও দেখো 1 আছে, 1 এর সাপেক্ষে এম কে করলে কি হবে এমই হবে, আর নিচের বল কি যাবে নিচের লিমিট নিচে যাবে,
উপরের লিমিট কি উপরে যাবে। এখন লিমিট বসার কাজ, লিমিট বসার নিয়ম কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট কোথায় বসবে, চলকের জায়গায়। আপার লিমিট কত, ই কে মাইনাস কি, দেখো এগুলো ক্ষুদ্র ছিল, ক্ষুদ্রকে আমরা মানে অনেকগুলো ক্ষুদ্র জিনিস একত্রিত করতেছি ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে দেখো এখন পটেনশিয়াল এটা একটু মিশাই দেই। আচ্ছা দেখো ই কে, এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত, জিরো, জিরো কোথায় বসবে, এখানে বসবে। আচ্ছা এখানে থাকলো, তারপরে যে সি স্কোয়ার, সি স্কোয়ার থাকলো, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট। এখন এই যে সিটা এর সাথে গুণ, তাহলে এখান থেকে আবার একটু শুরু করি, এই প্রমাণটা অনেক বড় তো। আচ্ছা তাহলে এখানে এইদিকে কি থাকলো বলতো, এইদিকে থাকলো হচ্ছে ই কে ইজ গোস টু, এইদিকে থাকলো হচ্ছে তোমার সি স্কোয়ার, এম এর সাথে গুণ করলে কি হবে এম, মাইনাস সিটা যদি এম নট এর সাথে গুণ করো তাহলে সি স্কোয়ার কি হবে এম নট হবে। আচ্ছা আমরা এটা ই কে পেলাম, আর আমরা ওই যে বিভব শক্তি থেকে আমরা জানি যে ইপি সমান হচ্ছে এম নট সি স্কোয়ার। এখন দেখো আমরা মোট এনার্জি সমান আমরা জানি যে ই কে গতিশক্তি আর কি স্থির শক্তি ইপি, তাহলে ই ইজ গোস টু ই কে এর মান কত সি স্কোয়ার এম মাইনাস সি স্কোয়ার এম নট প্লাস ইপির মান কত এম নট সি স্কোয়ার। তাহলে এটা কি কাটা, তাহলে ই ইজ গোস টু আমরা কি লিখতে পারি এম সি স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের প্রমাণ, একবারে সহজ ভাষায় করাই দিয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কালকে আমাদের এক্সাম, ক্লাস শেষে একটা সাজেশন দিন। হ্যাঁ অবশ্যই, যাদের এক্সাম আছে বিশেষ করে তারা রেসপন্স করো যে কালকে আমার এক্সাম টেক্সটাইলে, আমি কমেন্ট করো তাহলে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আজকে বিদায় আর্জেন্টিনা, না দোয়া করিও যেন আর্জেন্টিনা যেতে, তাহলে তোমাদের পিডিএফ ফ্রি দিয়ে দেবো। এখন অন্য কোনো অধ্যায় করানো লাগবে বলো দেখি, কয় ঘন্টা হয়ে গেছে, 50 মিনিট। ওরে আল্লাহ, কে যে ফোন দিছে এটা রে। আর কি অন্য অধ্যায় করানো লাগবে? দেখো এটা সবাই বুঝছো আশা করি, এটা সবাই বুঝছো আশা করি, এটা সবাই বুঝছো আশা করি। 8 অধ্যায়ের করা লাগবে, 8 অধ্যায়। আচ্ছা 8 অধ্যায় একটা প্রমাণ করাই দিই নাকি, কি প্রমাণ করাবো আর, আমি ক্লান্ত হয়ে গেছি রে। 8 অধ্যায়ের একটা ম্যাথ আছে, ম্যাথটা করে যাও যারা টেক্সটাইল আছো, ম্যাথটা একটু করাই দিই। দেখো 8 অধ্যায়ের মিশাই দিলাম। অধ্যায় হচ্ছে 8, একটা ম্যাথ আছে উদাহরণ 5। উদাহরণ 5 দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিসরাঙ্ক এত মিটার, ন্যূনতম বিচ্যুতি কত? সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক, তাহলে প্রতিসরাঙ্ককে আমরা জানি মিউ দ্বারা প্রকাশ করা হয়। প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2 এবং এর ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করতে বলছে। এখন ন্যূনতম বিচ্যুতি কোণকে ডেল এম দ্বারা প্রকাশ করি, ডেল এম ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা আমাকে বাইর করতে হবে। আর কিছু ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে তোমার প্রিজম কোণটা লাগবে। এখন আমরা জানি প্রিজম কোণ কত, 60 ডিগ্রি। কেন? কারণ প্রিজমটা একটা সমবাহু ত্রিভুজ হয়, আর প্রত্যেকটা কোণ আমরা জানি কি 60 ডিগ্রি করে হয়, যার কারণে প্রিজম কোণ হবে কত, এ। কোণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, প্রিজম কোণ ইজ ইকুয়ালস টু হবে তোমার 60 ডিগ্রি। যদি দেওয়া না থাকে তোমরা প্রিজম কোণটা 60 ডিগ্রি ধরে নেবা। এখন আসো, এখন আমরা ম্যাথটা সমাধান করি। আমাদের এই যে ডেল এম বার করতে বলছে, ডেল এমটা আমরা বার করি। তো আমরা জানি যে যেহেতু আমরা প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে, এটার সূত্র একটা আমরা জানি। কি সূত্র জানি বলতো, এটার প্রমাণ আছে একটা, সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 আর সাইন এ ডিভাইডেড বাই কত 2। কে বললো রে একটু আগে আর্জেন্টিনা কে হারবে, তোমাকে ব্লক করে দেবো, এই কথা বলছো কেন তুমি? হ্যাঁ আমার মনোযোগটাই নষ্ট করে দিল। তাহলে দেখো মিউ এর মান কত, √2 ইকুয়ালস টু হচ্ছে সাইন এর মান কত 60 প্লাস ডেল এম ডিভাইডেড 2, এর মান হচ্ছে কত 60 ডিভাইডেড 2। তাহলে এইটাই দিকে দেখো গুণ আছে, ভাগ আছে, এদিকে এসে গুণ হবে। সাইন মানে 30 ডিগ্রি, তাহলে এখানে হবে তোমার √2 ইন্টু হচ্ছে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু এইদিকে কি দেখবে সাইন কি দেখবে 60 প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2।
আচ্ছা, এখানে √2 থাকলো আর সাইন 30 ডিগ্রি মান কত? 1/2, তাই না? √2 ইন্টু কত? হাফ ইজ টু, এদিকে কি থাকলো? √2 হাফকে আমরা একবারে লিখতে পারি না? তাহলে এটা মানে হচ্ছে 2, এটা মানে হচ্ছে √2, তাহলে 2 কাটা, তাহলে 1/√2, অর্থাৎ এটাকে টোটালটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/√2 ইজ টু, এদিকে কি আছে? সাইন 60 ডিগ্রি প্লাস ডেল এম ডিভাইড 2। এটা কি বুঝছো সবাই? বুঝছো রে? তোমাদের কমেন্ট দেখি আগে। বুঝছো সবাই? আর্জেন্টিনা উইন হবে ইনশাল্লাহ। ভয়ে বলছে ভয়ে বলছে আর্জেন্টিনা উইন হবে। আচ্ছা দেখো, তাহলে 1/√2 সাইন কত ডিগ্রি মান? 1/√2 45 না? 45 ডিগ্রি মান 1/√2, 45 ডিগ্রি মান 1/√2, আর এখানে থাকলো কি? সাইন 60 প্লাস ডেল এম ডিভাইড 2। এখন এই যে সাইন আর সাইন বিপরীত ত্রিকোণমিতি অনুসারে এই দুটো ভিনিশ হয়ে যাবে, থাকবে কি? 45। আবার এটা কেটে দিও না গাধার মতো। ওই যে অনেকে আছে না যে কি করে এক্স ইজ টু এক্স কাটা দেয়, তো ওটা হচ্ছে আলাদা জিনিস। এই সাইন আর সাইন এগুলো কখনো কাটা যায় না, বিপরীত ত্রিকোণমিতি অনুসারে এগুলো ভিনিশ হয়। সাইন ইনভার্স এটা চলে যাবে, সাইন ইনভার্স এটি চলবে। তো দেখো, তাহলে এখানে থাকবে কি? 60 প্লাস ডেল এম ডিভাইড 2, তাহলে 2 এদিকে পার করে দাও, তাহলে হবে 90 ডিগ্রি ইজ টু হবে 60 প্লাস ডেল এম, অর্থাৎ 60টাকে এদিকে পার করে দাও, তাহলে ডেল এম ইজ টু হবে 60 এদিকে বিয়োগ করলে কত হবে? 90 দিয়ে 60 বাদ দিলে 30, এত ডিগ্রি। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ন্যূনতম বিচ্যুতি কোণ কত? এত। কল দিচ্ছে একজন। বুঝছো? অনেক ইজি ম্যাথটা ভাই। হ্যাঁ ঠিক আছে, তো মিশাই দিলাম যেহেতু ইজি। আর কি করাবো? এই প্রমাণটা করাবো, ন্যূনতম বিচ্যুতি ফর্মুলাটা প্রমাণটা করাবো। বলো, এখানে যে প্রমাণটা আছে, যদি তোমরা বলো যে প্রমাণটা করান ভাই, তাহলে আমি প্রমাণটা করাবো। হালকা মাধ্যম, ঘন মাধ্যম, প্রিজমের যে প্রমাণটা আছে, আমার ইচ্ছা করতেছে না এখন। তোমরা